সুন্দর হয়েছে এটা। স্যার এটার মধ্যে একটু প্রবলেম আছে স্যার আমার। জি এই যে যে ইয়েগুলো আছে না, মানে ইনফরমেশন গুলা তার নামের নিচে যে মেইনটা আপনি দিয়েছিলেন ওইটার মধ্যে হলো মানে দাগের মতো একটা ইয়ে আছে, বাট দাগের মতো এটা তো আমি করতে পারতেছি। হ্যাঁ এখানে এই লাইনগুলোর মধ্যে দাগের মতো কি যেন একটা আছে দেখলাম, বাট এটা ওইটা করতে পারিনি। এটা হচ্ছে ওটা কি আলাদা, কোনো ডিজাইন নাকি এমনি? না না আলাদা একটা শেপ নিয়ে আপনি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেবেন, তাহলে হচ্ছে এরকম দাগের মতো লাগে আর কি দেখতে আউটপুটটা। ডিফারেন্ট একটা কালার বলতে আপনি এখানে, স্যার ওটা একটু দেখাই দিয়ে না আমাকে। আচ্ছা ঠিক আছে। এই যে এটাই তো, জি স্যার এটাই। এটা জাস্ট আলাদা একটা শেপ নিয়ে কালার ওনারটা এটাতে একটু লাইট কালার দিয়ে দিয়েছে, এই জন্য এরকম লাগে দেখতে। আচ্ছা দেখাই দেখুন না। জি ভালো হয়েছে এটা। এই গ্যাপটাও কিন্তু সিমিলার হবে, এখানে গ্যাপটা একটু বড় হবে। এখানে আইকনের ডান পাশে হচ্ছে টেক্সট গুলো আছে, এই জন্য লেফট অ্যালাইন হয়েছে। এখানে আইকনের বাম পাশে আছে, সেজন্য রাইট অ্যালাইন হবে। হ্যাঁ এটা ঠিক আছে, বাট নিচেটা রাইট অ্যালাইন হবে, এটা লেফট অ্যালাইন ইউজ করেছেন, এটা রাইট হবে। এখানে আইকনটা মাঝখানে হয় নাই, হরিজন্টালি ভার্টিক্যালি হচ্ছে মিডল হবে এই আইকনটা, এই আইকনটা হরিজন্টালি ভার্টিক্যালি মিডল হবে, এটা একটু লেফট সাইডে যাবে। ওকে গ্রুপগুলো ঠিক আছে। ওকে মক-আপ প্রেজেন্টেশন। আপনি কাজগুলো কি ইলাস্ট্রেটরে করেন? জি স্যার ইলাস্ট্রেটরে করি। ওকে জানা থাকলে তো প্রবলেম নেই। ইলাস্ট্রেটরে কিন্তু রিসেলেবল মার্কেট প্লেসে করার জন্য কিন্তু লেয়ার নিয়ে নিয়ে গ্রুপ করে করে কাজ করতে হবে, যদি রিসেলেবল মার্কেট প্লেসের জন্য কাজ করতে চান। আর এমনিতেই নর্মালি ক্লায়েন্টের তাহলে গ্রুপ করার প্রয়োজন হয় না। ওকে অ্যালাইনমেন্ট পারফেক্ট। কালার মনে হয় এটা ছিল না, ডিফারেন্ট ছিল, হোয়াইট মেবি ছিল। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আপনি অফ রেখেছেন, এটাকে অফ করে দিতে হবে, সরি অন করে দিতে হবে। শুধুমাত্র ব্লিডটা অফ রাখবেন, ব্যাকগ্রাউন্ড অফ করবেন না। ওকে এখানে দেখেন আপনি যেখানে ইউজ করেছেন, ঠিক আছে একটু জুম করা যায়। স্যার কন্ট্রোল ধরে পরে স্ক্রল করি। স্ক্রিন জুম হয়, ইমেজ জুম হয় না। আচ্ছা এখানে আপনি দেখেন যে কাজটা করেছেন, এখানে এই শেপগুলো আমি বলেছিলাম একদম ব্লিড পর্যন্ত যাবে, আপনি কিন্তু ব্লিড পর্যন্ত নেননি, উপর দিয়ে ব্লিড পর্যন্ত সার্বপ্রথমে যাবে। এদিকে এখানে জুমের অপশন আছে।
আচ্ছা, এখানে দেখেন এই যে শেপ গুলো, এগুলো কিন্তু ব্লিড পর্যন্ত যাবে, আপনার কিন্তু ব্লিড পর্যন্ত যায়নি, সাইড দিয়ে যাবে। এই শেপ গুলো ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন, এটা যেরকম ব্লিডে গিয়েছে। কিউআর কোডটা আলাদা একটা গ্রুপে রাখতে হবে, প্রয়োজনে এটাকে অ্যাড্রেসের মধ্যে রাখতে পারেন অথবা ইনফরমেশনের মধ্যে রেখে দিতে পারেন। এই যে ইনফোর মধ্যেও জাস্ট একটা গ্রুপ করে কিউআর কোড লিখে দিবেন। অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু আইকন গুলো মনে হচ্ছে একটু চ্যাপ্টা হয়ে গিয়েছে। শুধুমাত্র টেক্সট রাখবেন না, কারণ এখানে অনেক টেক্সট আছে। টেক্সট কোন ধরনের টেক্সট গুলো এখানে ইনক্লুড করাটা লিখে দিবেন। যেমন এখানে অনেক ধরনের টেক্সট আছে, টাইটেল আছে, ডিটেলস আছে, লিখে দিবেন কোন টেক্সট এখানে। আচ্ছা, এখানে আরেকটা দিয়েছেন কি, যেটা সুন্দর হয়েছে। এই কর্নারের কালার গুলো মেবি একটু ডিপ ছিল। ওকে, এই শেপ গুলো এরকম খাঁচকাটা খাঁচকাটা দেখা যাচ্ছে কেন? তো স্মুথ হওয়ার কথা। বুঝতে পারিনি স্যার, এই জন্য এরকম হয়েছে। এগুলো কি পেইন্ট টুল দিয়ে ক্রিয়েট করেছেন নাকি শেপ নিয়ে, রেক্টেঙ্গুলার নিয়ে? স্যার শেপ নিয়ে করছেন। রেক্টেঙ্গুলার নিয়ে করলে তো এরকম হওয়ার কথা না। উম, তো জেপিকে তো স্মুথই আছে, যা হয়তো ওই ইমেজটা স্ক্রিনশট নেওয়ার সময় এরকম আসছে। হতে পারে স্যার। এটা সুন্দর হয়েছে।
এখানে অ্যালাইনমেন্ট মিস্টেক হয়েছে। এই বক্সের মধ্যে স্কোয়ারের মধ্যে হচ্ছে এই শেপের মধ্যে এটা মিডল থাকবে, এটা একটু উপরে উঠবে। জি স্যার, এটা আমি খেয়াল করি নাই। খেয়াল করি নাই স্যার। আচ্ছা, এটা ঠিক করে ফেলবেন। জি স্যার। এখানে ফন্টের ব্যাপারে একটা জিনিস বলেছিলাম, যদি টাইপের মানে নাম্বারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টেক্সট উপর নিচে হয়ে যায়, এখানে যেরকম হয়েছে এরকম হলে ফন্টটা চেঞ্জ করে ফেলবেন। রেলওয়ে মেবি ইউজ করেছেন এখানে। সেম ছিল স্যার, এই জন্য যে এটা সেম ছিল এই জন্য ইউজ করছি স্যার। এটা সেম ছিল। ওই ডিজাইনও সেম ছিল, হ্যাঁ হ্যাঁ। এরকম তো থাকার কথা না। আচ্ছা যাই হোক, যদি এরকম ইন ফিউচার যখন কাজ করেন এরকম যদি উপর জি নিচে হয়ে যায় তাহলে ঠিক মানে ফন্টটা চেঞ্জ করে ফেলবেন। স্যার। এটা খুবই সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে মানে এই ডিটেলস এর যে টাইটেলটা আছে, এই টাইটেলটা যতটুকু টাইটেল থেকে ডিটেলস এর গ্যাপ, সিমিলার গ্যাপ সব জায়গায় দিবেন। এটাতেও সিমিলার গ্যাপ থাকবে, এখানেও সিমিলার গ্যাপ থাকবে, এখানেও সিমিলার গ্যাপ থাকবে। এই দুইটা সিমিলার হয়েছে, এটা একটু কম হয়েছে গ্যাপটা, এটাতেও সিমিলার গ্যাপটাই দিবেন। এটা সুন্দর হয়েছে, অ্যালাইনমেন্ট গুলো পারফেক্ট। এটা কি লেফট হ্যান্ড হওয়ার কথা না? এটা লেফট হ্যান্ড হবে, এটা মিডল ইউজ করেছেন। জি, এটাও সুন্দর হয়েছে। ভালো হয়েছে এটা আপনার। এটাও ভালো হয়েছে। আপনার যে একদম লিড থেকে মানে সেফটি থেকে চাপে চাপে কাজ করতে হয় এমন না, আপনি চাইলে হালকা একটু গ্যাপও রাখতে পারেন, সমস্যা নেই, জাস্ট সেফটি এর ভেতরে থাকলেই হবে কন্টেন্ট। আচ্ছা, সবার হোমওয়ার্ক চেক করা হয়ে গিয়েছে। দেখি কি অবস্থা, সবাই কি জয়েন করেছে না, অনেকেই এখনো জয়েন করেন নাই, হয়তো বা আজকে আর জয়েন করবে না। আচ্ছা, এই আমি যে ফিডব্যাকের কথা বলেছিলাম, কেউ কি রেডি করেছেন ফিডব্যাক? না স্যার, করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে করে দিয়ে দিবেন।
আমি সবাইকে মিউট করে দিলাম। আজকে হচ্ছে আমাদের ক্লাস 11। গত ক্লাসে তো সব দেখে ফেলেছিলাম, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট, অবজেক্ট অ্যারেঞ্জমেন্টটা বাকি ছিল, যেটা আমরা বলেছিলাম ক্লাস 12 বা 13 গিয়ে দেখবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লাস 11। আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখবো লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। ওকে, এই টুলসগুলোর কাজগুলো একদম সিম্পল, যেমন একটু করে দেখাই। আমরা এমনিতে এটা নরমাল ডকুমেন্ট নিলাম, 10 দেওয়া আছে, 1 নিয়ে নিই। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব কি লাইন টুল, লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল আর স্পাইরাল টুল। এখান থেকে এই যে পেন টুলের ঠিক নিচে এখানে আমরা লাইন সেগমেন্ট টুল পাবো। এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে হচ্ছে আপনি নরমালি লাইন ক্রিয়েট করবেন। হ্যাঁ, এরকম আমরা লাইন টুল দিয়ে যেরকম লাইন ক্রিয়েট করতাম, এখান থেকে সেম ভাবে লাইন ক্রিয়েট করব। এই লাইনটা সবসময় আপনার স্ট্রোকে কাজ করবে। হ্যাঁ, এটা কখনোই হচ্ছে ফিলে আসবে না। হ্যাঁ, এটা সবসময় হচ্ছে স্ট্রোকে থাকবে। যদিও আপনি এখান থেকে সুইচ করে ট্রাই করেন, হ্যাঁ, তাও দেখেন এখন কিন্তু ফিল নান, ফিল কিন্তু আমার ছিল। এখন স্ট্রোক নান করা আছে বিধে স্ট্রোকও নান, এই জন্য দেখা যাবে না এখানে কিছু। হয়তো আমি এখান থেকে স্ট্রোকটা অন করলে এখন এখানে কালারটা দেখা যাবে। আবার এটাকে ধরে আপনি স্ট্রোকের সাইজও এখান থেকে বাড়াতে পারেন, 10 পিটি দিয়ে এটার সাইজ 10 পিটি হয়ে যাবে। এখন এই স্ট্রোকটা যদি আপনি সোজা বা এই লাইনটা যদি সোজা করে ক্রিয়েট করতে চান, তাহলে কি করবেন? তাহলে জাস্ট ড্র্যাগ করার সময় কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করবেন, তাহলে একদম অ্যাকুরেট সোজা হয়ে যাবে। এটা ভার্টিক্যালি হরিজন্টালি সেম ওয়েতেই কাজ করে। এরকম বাঁকা ক্রিয়েট করবে, যদি শিফট প্রেস করেন তাহলে সোজা হয়ে যাবে। এইভাবে হচ্ছে লাইন সেগমেন্ট টুল দিয়ে হচ্ছে আমরা এরকম লম্বা অথবা হরিজন্টাল অথবা ভার্টিক্যালি আমরা লাইন ক্রিয়েট করতে পারি। এখানে আমরা ইয়ের কিছু স্টাইল পাই, যেমন এটা যেহেতু স্ট্রোকে অ্যাপ্লাই হয়, সবগুলা স্ট্রোকে যেহেতু আছে, স্ট্রোকে বিভিন্ন ধরনের আমরা ইউনিফর্ম পাই। এখানে ফার্স্টে যেটা আছে এটা নরমাল, আনইউনিফর্ম, এরপর এটা একটা পাই। এখান থেকে দুই সাইডটা চিকন হয়ে যাবে, মাঝখানটা মোটা থাকবে। আর একটু মোটা করে দিই এটাকে, তারপরে দেখায়, তার একটু ভালোভাবে বোঝা যাবে। এরকম আসবে। তারপরটা আছে এখানে এরকম আসবে। আমাদের এই স্ট্রোক নিয়ে আলাদা একটা ক্লাস আছে ডেডিকেটেড, ওখানে আমরা ডিটেইলি দেখবো। বাট এই অপশন বারে যেগুলো আছে এগুলো একটু দেখে ফেলি। এরকম একটা কর্নার ইয়ে থাকে, তারপরে এটা এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা এই জায়গায় পেয়ে যাই। এটা উপর দিয়ে কার্ভ হয়ে আসছে। এটাতে শুধুমাত্র লাইন টুলে ক্রিয়েট করতে পারেন তা না, যে কোনো জায়গায় যে কোনো কিছু স্ট্রোক অ্যাপ্লাই করবেন, এই স্ট্রোক থেকে এই ইউনিফর্ম গুলো চেঞ্জ করতে পারবেন। আর নর্মাল হচ্ছে এটা। আর তাছাড়া আরেকটা জিনিস পাবো আমরা এই জায়গায়, এটা হচ্ছে এই বেসিকের এই জায়গায় পাবো। এই বাটনে আমি ক্লিক করলাম, এখানে আমরা বেসিক লাইন হচ্ছে এটা, তারপরে এটা এরকম একটা ইফেক্ট থাকবে, তারপর এরকম একটা ইফেক্ট, তারপর এখান থেকে যখন চেঞ্জ করবেন আমার কিন্তু পিটিটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম ডট ডট একটা ইফেক্ট আছে, এই ধরনের কিছু ইফেক্ট পাই। বাড়ালাম, আরো বাড়তে থাকবে। তারপর এখান থেকে আমরা পাই একটা, এটা হচ্ছে 5 পিটির এক্সট্রা একটা রাউন্ডের ইয়ে ক্রিয়েট করে। যেমন এটা যদি একটু মোটা করি তাহলে একটু বুঝতে পারবেন। 25 দেই। আমার কিন্তু নরমালি এরকম ছিল, হ্যাঁ, বেসিক এরকম, কর্নারটা এরকম ছিল। ও হচ্ছে এখান থেকে 3 পিটির একটা রাউন্ড, এই যে দেখেন 3 পিটির রাউন্ড একটা ক্যাপ ক্রিয়েট করেছে। 3 পিটির রাউন্ড ক্রিয়েট করেছে, এই জন্য কিন্তু অটোমেটিক্যালি এটা 0 হয়ে যাবে। অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। আপনি যখন আবার স্ট্রোক বাড়াবেন এখান থেকে এটা আবার মোটা হতে থাকবে। তো এই ক্যাপগুলো পড়ানোর পর অটোমেটিক বাই ডিফল্ট এটা কিন্তু 0তে মানে 1 এ চলে আসবে স্ট্রোক। এখানে আরেকটা পাই, এটা হচ্ছে 10 পিটি রাউন্ড। এখানে ক্লিক করলে 10 পিটি রাউন্ড অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর এটা হচ্ছে এরকম, আগে ফ্ল্যাট থাকবে 5 পিটি, কিন্তু এটা দেখেন আগের চেয়ে কিন্তু মোটা। বেসিক হচ্ছে এরকম, যখন আমি ফ্ল্যাট দিচ্ছি তখন দেখেন এটা 5 পিটি ফ্ল্যাট হয়ে যাচ্ছে।
এটা এক্সট্রা একটা 5 পিটি অ্যাড করে ফেলবে। তো এগুলো চাইলে কাস্টমাইজ করতে পারেন, কিন্তু কাস্টমাইজ করলে অবশ্যই রিসেট করে নেবেন, নয়তো কিন্তু সবসময় দেখা যাবে এরকম অ্যাপ্লাই হবে। তো এটা শুধুমাত্র এখান থেকে লাইন না, যে কোনো কিছু, যেমন এখান থেকে যদি রেক্টেঙ্গুলার ইউজ করি, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, রেক্টেঙ্গুলার যদি স্ট্রোকে থাকে, স্ট্রোকের মধ্যে ফিলও থাকুক, সমস্যা নেই। কারণ ফিল দিয়ে দিলাম একটা কালার, স্ট্রোক এই জায়গায় আছে। আপনি যদি এখান থেকে স্ট্রোকের ইউনিফর্ম চেঞ্জ করে দেন, এখানে দেখেন সেম ইউনিফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র স্ট্রোকের চেঞ্জ হয়েছে, ফিলের কিন্তু কোনো কিছুই হয় নাই। তো এগুলা সব জায়গায় অ্যাপ্লাই হবে, শুধুমাত্র যে লাইনে হয় বা শুধুমাত্র স্ট্রোকে হয় তা না, ফিল স্ট্রোক দুইটা থাকা অবস্থায় স্ট্রোকের মধ্যে হতে পারে। আচ্ছা, এখানে আরো কিছু অপশন পাই, যেমন হচ্ছে আর্ক টুল। আর্ক টুলটা হচ্ছে আপনার বাঁকা থাকবে, যেমন কার্ভ থাকবে আর্কটা, যেমন এটা আইকনটা খেয়াল করেন, এখানে যেরকম বাঁকা, এরকম বাঁকা একটা শেপ ক্রিয়েট করবে সে। আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ডকুমেন্ট সেটআপে এসে এটা ক্লিক করছি, করে ড্র্যাগ করছি, দেখেন এরকম বাঁকা হয়ে আসছে। আপনি যতই সোজা করার চেষ্টা করেন ও সোজা হবে না, হালকা একটু বাঁকা থাকবেই মাথা দিয়ে। আর যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন, এইভাবে তো বাঁকা হয়ই, আবার যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন তাহলে অ্যাকচুয়াল যে মানে কার্ভটা আছে ওই কার্ভটা আপনি পাবেন। এটার বাই ডিফল্ট যে কার্ভটা আছে, হাইট উইডথ ঠিক রেখে হচ্ছে এইভাবে কার্ভ করবে। এটাও সেম স্ট্রোকে কাজ করে, এটা কখনোই ফিলে কাজ করে না। এখানেও স্ট্রোক বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেম ইফেক্ট গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলের কাজ হচ্ছে এরকম একটা স্পাইরাল ক্রিয়েট করা, এটাও সেম স্ট্রোকে কাজ করবে। এখান থেকে আমি স্ট্রোকের সাইজও বাড়াতে পারবো, এখান থেকে ইউনিফর্মও চেঞ্জ করতে পারবো। এটা যত ড্র্যাগ করবেন তত বড় হবে। এটা যদি আমি নিয়ে বড় করে ড্র্যাগ করি, আমি কিন্তু মাউসের লেফট বাটন প্রেস করে উপর দিকে ড্র্যাগ করছি, যত ড্র্যাগ করব তত সে বড় হবে, যত নিচের দিকে ড্র্যাগ করব তত সে ছোট হবে। তো এইভাবে হচ্ছে আমরা স্পাইরাল ক্রিয়েট করতে পারি। তারপর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রাইড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজ হচ্ছে আপনার এরকম রেক্টেঙ্গুলার গ্রিড ক্রিয়েট করা, এরকম রেক্টেঙ্গুলার গ্রিড ক্রিয়েট করা। আপনি চাইলে স্কোয়ারও করতে পারেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে স্কোয়ারও করতে পারেন, অথবা ফ্রি হ্যান্ডও এরকম ভাবে ক্রিয়েট করতে পারেন। এখন এগুলোও চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, যেমন এখানে আপনি এই লাইনটা চাচ্ছেন বাদ দিয়ে দিবেন অথবা একটু উপরে নিয়ে ফেলবেন, হ্যাঁ, রো কলাম গুলো আপনি এডিট করতে পারেন। কিভাবে? এগুলো সবকিছু গ্রুপে আছে, এগুলোকে আনগ্রুপ করতে হবে এট ফার্স্ট। আনগ্রুপ আমরা কিভাবে করতে পারি? এট ফার্স্ট যেটাকে আনগ্রুপ করবে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জিও প্রেস করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ অপশন আছে, এখানে আনগ্রুপ ক্লিক করলেই এটা আনগ্রুপ হয়ে যাবে। এখন সিঙ্গেল লাইন, সিঙ্গেল কলাম, সিঙ্গেল রো কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, চাইলে এটাকে ডান বাম উপর নিচেও করতে পারি। মানে এটা ডানে বামে করলাম, এটা একটু নিচে নামিয়ে দিলাম, এটাও করতে পারি, অথবা চাইলে এটাকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেও এটাকে ডিলিট করে দিতে পারি। তারপর কাজ শেষ, আবার সবগুলোকে সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক, এগুলোকে আবার গ্রুপ করে ফেলতে পারি। এখন এগুলো আবার গ্রুপে চলে আসছে। তা আমরা আনগ্রুপ করে কাজ করতে পারি, আনগ্রুপ করে এটাকে কাস্টমাইজ করতে পারি, ডিলিট করতে পারি, আবার এটাকে গ্রুপ করেও ফিক্স করতে পারি। এখন আপনার যদি প্রয়োজন হয় যে আপনি এতটা রো চাচ্ছেন, এতটা কলাম চাচ্ছেন, যেমন এখানে হয়তো বা 1 2 3 4 5 6, এখানেও 6টা 6টা ছিল, তো এখন আপনার প্রয়োজন 8টা 8টা বা 10টা 10টা, তখন আপনি কি করবেন? তখন আপনিও চাইলে কাস্টমাইজ ভাবে ক্রিয়েট করতে পারেন। কিভাবে সেটা? আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা সিলেক্ট করবেন, করার পর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই আইকনের মধ্যে মাউসের লেফট বাটনটা দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপআপ আসবে, হ্যাঁ, অপশনটা আসবে। আসার পর আপনি এখান থেকে হাইট উইডথের মাপ দিয়ে দিতে পারেন চাইলে, অথবা এখান থেকে ডিভাইস কতটা হবে, হরিজন্টালি ডিভাইস কতটা হবে, যদি 10টা প্রয়োজন হয় 10টা লিখবেন। এখানে ভার্টিক্যালি ডিভাইস কয়টা হবে, 10টা প্রয়োজন হলে 10টা লিখবেন, লিখে ওকে প্রেস করবেন। করার পর এখন ড্র্যাগ করবেন, এখন যদি গুণে দেখেন 10টা 10টা করে আসবে। কিবোর্ড থেকে শিফট প্রেস করলে একদম স্কয়ার হয়ে আসবে, আর যদি শিফট না প্রেস করেন তাহলে কাস্টমাইজ ভাবে আপনি আপনার মতো করে হাইট উইডথ বাড়াতে কমেও এই জায়গায় প্লেস করতে পারেন। পরে আবার এটাকে এডিটও করতে পারেন, এইভাবে বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। এখন আবার সেম ওয়েতে এটাকে আবার আনগ্রুপ করে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি সিঙ্গেল রো কলাম। তো
তো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার গ্রাইড টুল। এখানে টেবিল নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। চাইলে এখানে টেবিল নিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপও ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এটা একটু শুনতে কেমন দেখায় কিন্তু আসলে আমরা করতে পারি, যেটা আমরা আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে শেপ ক্রিয়েট করতেও বা আইকন বা লোগো ক্রিয়েট করতে অনেকখানি হেল্প করে। তারপর যেটা আছে এটা হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল দিয়ে হচ্ছে আমরা এরকম কিছু পোলার ক্রিয়েট করতে পারি। শিফট প্রেস করলে একদম সার্কেল হবে, আর শিফট না প্রেস করেন তাহলে এরকম চ্যাপটা ডিমের মতো হয়ে আসবে। শিফট প্রেস করলাম, একদম সার্কেল হয়ে আসলো। এটাকেও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ কিভাবে করবেন? রাইট বাটন ক্লিক, এটাকে আনগ্রুপ করব, কিন্তু এখানে দুইটা আনগ্রুপ করতে হবে। কারণ কি, এখানে একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে সার্কেল। হ্যাঁ, এই দুইটার জন্য দুইটা ভাবে আপনার আনগ্রুপ করতে হবে। যেমন এখন দেখেন শুধুমাত্র সার্কেল গুলাই কিন্তু সিলেক্ট হচ্ছে। ড্র্যাগ করে বাইরে আনি, দেখেন শুধুমাত্র বাইরে কিন্তু সার্কেল গুলাই আসছে, কারণ দুইটা দুই ভাবে কাজ করে। এখন এটাকেও আপনি চাইলে আনগ্রুপ করে সিঙ্গেলটার লাইন, এটাকেও চাইলে ডিলিট করতে পারেন। আবার এই হচ্ছে সার্কেল গুলাকে বা সার্কেলের যে শেপ স্ট্রোক গুলো আছে এগুলাকেও চাইলে আপনি আনগ্রুপ করে, এখানে ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, এটার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, বা ভেতরের এটারও প্রয়োজন নাই আমার। তো এইভাবে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ শেষ, আবার এটাকে ধরলাম, গ্রুপ করে ফেললাম। তো এগুলো হচ্ছে লোগো ক্রিয়েট করা, কাস্টম শেপ ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়। এটাকে আপনি চাইলে কাস্টমাইজ ওয়েতে আপনার নিজের পছন্দ মতো পোলার গ্রিড আপনি ক্রিয়েট করতে পারেন। সেম ওয়েতেই এই আইকনের উপরে পোলার গ্রিড টুলটা সিলেক্ট করার পর এই আইকনের উপর হচ্ছে ডাবল ক্লিক করবেন, পপআপ আসবে, এখানে আপনি দিয়ে দিলেন 10টা, এখানে 10, জাস্ট ওকে ক্লিক করলাম। এখন ড্র্যাগ করলে 10টা 10টা হয়ে আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল আর হচ্ছে পোলার গ্রিড টুল। আচ্ছা, এখন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি না থাকলেও বলবেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখবো রোটেট টুল। রোটেট টুল দিয়ে হচ্ছে আমরা ক্লক ডিজাইনটা দেখবো আছে ক্লাসে। তারপর হচ্ছে রিফ্লেক্ট টুলটা দেখবো আমরা। তারপর ব্রাশ টুল দিয়ে মান্ডালা, এই দুইটা প্রজেক্ট আছে। মান্ডালাটা আমরা শেষের দিকে দেখবো ক্লাসের। আর এখানে হচ্ছে রোটেট টুল দিয়ে কিভাবে ক্লক করতে হয় এটা আমরা দেখে ফেলি, বা রোটেট টুলে কিভাবে কাজ করে। রোটেট টুলটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ভাবে আপনি রোটেট করতে পারেন, বাট এখানে ডেডিকেটেড টুলস আছে রোটেট। হ্যাঁ, এখানে এই যে রোটেট টুল, এটা। তো রোটেট আমরা কয়েক ভাবেই করতে পারি। যেমন আমরা কয়েক ইজি ওয়ে গুলো আগে দেখি, তারপর আমরা রোটেট টুল দিয়ে করব। এখন দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার আমি কি জায়গায় ক্রিয়েট করলাম, একদম স্কয়ার একটা করলাম। এখন এটার কালার আমি দিয়ে দিলাম ব্ল্যাক, আর না দিলাম। হ্যাঁ, এখন এই যে রোটেটটা আছে, আচ্ছা এটাকে স্ট্রোকই রাখলাম, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। প্রয়োজনে এটাকে 2 পিটি করে দেই। এই যে আমার টুলসটা আছে বা এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু আমি রোটেট করতে পারি কয়েকটা ওয়েতে। এখানে তো ডেডিকেটেড রোটেট টুল আছেই, তারপর আমরা এইভাবেও, যেমন এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে তো আমরা ছোট বড় করতেই পারি। যখন আমরা সাইডে আসি তখন কিন্তু এটা রোটেট করতে পারি। দেখেন সাইডে আসলে কিন্তু আমার এই কর্নার দিয়ে এরকম আইকনটা চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু আমি জাস্ট মাউসের লেফট বাটনটা প্রেস করে আমি এটাকে রোটেট করতে পারি। দেখেন এটা পাশে কিন্তু আমার লিখে আসতেছে -23.55 ডিগ্রিতে হচ্ছে আমার এটা রোটেট হচ্ছে। এদিকে রোটেট করলে মাইনাস হবে, ওইদিকে রোটেট করলে এটা প্লাস হবে। এখন রোটেট হচ্ছে, রোটেট কোনটাকে কেন্দ্র করে রোটেট হচ্ছে? এইটার যে বাই ডিফল্ট সেন্টারটা আছে, সেন্টারটাকে কেন্দ্র করে তো সে রোটেট হচ্ছে এরকম, বুঝছো তো, একই জায়গায়। তো এইভাবে ম্যানুয়ালি করলে হচ্ছে রোটেট হবে, কিন্তু আপনার যে বাই ডিফল্ট সেন্টার থাকে আপনার ক্রিয়েশনের বা হচ্ছে শেপের সময়, ক্রিয়েট করার সময় বাই ডিফল্ট যে সেন্টারটা থাকে ওই সেন্টারটাকেই কেন্দ্র করে সে রোটেট হতে থাকে।
তো এইটা হচ্ছে নরমালি রোটেট করার হচ্ছে মাইনাস পয়েন্ট, কিন্তু আপনি যখন কাস্টমাইজ টুলস দিয়ে যখন রোটেট করবেন তখন আপনি চাইলে এই যে সেন্টার পয়েন্ট আছে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, আপনি অন্য জায়গায় সেন্টার করে রোটেট করতে পারবেন। হ্যাঁ, এইভাবে আমরা রোটেট করতে পারি। আরেকটা ওয়ে আছে রোটেট করার, সেটা কি, সেটা হচ্ছে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করে এখান থেকে দেখেন ট্রান্সফর্ম থেকে আরেকটা অপশন পাই রোটেট। আমি আবারও দেখাই, যে কোনো শেপে রোটেট করবেন, শেপটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রোটেট, এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে দেখেন অ্যাঙ্গেল লেখা আছে, এখানে যদি আপনি জানা থাকে কত অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছেন এখানে আপনি লিখবেন, ধরেন এখানে আমি লিখলাম 120 ডিগ্রি, লিখে আমি এখানে প্রিভিউতে অন করে দিলাম, দেখেন এখানে তো প্রিভিউ দেখাচ্ছে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এরকম দেখাবে। এখানে আরেকটা প্লাস পয়েন্ট পাবেন, যদি আপনি কপিতে প্রেস করেন তাহলে ওই আগের যে অ্যাকশনটা আছে বা আগের যে শেপটা আছে ওইটা থাকবে, থাকার পর 120 ডিগ্রিতে নতুন একটা শেপ সে কপি করে এটাকে অ্যাঙ্গেল করে দিবে, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পেস্ট করবে। আর যদি কপি না দিয়ে ওকে প্রেস করেন তাহলে বাই ডিফল্ট যেটা আছে মানে প্রথম যেটা ক্রিয়েট করেছেন এটাই রোটেট হবে। দেখি আমরা ওকে প্রেস করে কি হয়। ওকে প্রেস করেছি, দেখেন আগেরটাই কিন্তু রোটেট হয়েছে। যদি আমি ওকে প্রেস না করে আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে আসলাম, ওকে না প্রেস করে যদি আমি কপি দিতাম তাহলে কি হতো, ট্রান্সফর্ম রোটেটে আসলাম, সরি রিফ্লেক্টে চলে গেলাম, রোটেট প্রিভিউ অন করে দিলাম, কত ছিল 120 ডিগ্রি, এখান থেকে প্রিভিউটা অন অফ করলাম, এখান থেকে ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন কি হচ্ছে, আগে যেটা ছিল ওইটাও আছে, নতুন একটা 120 ডিগ্রিতে অ্যাঙ্গেলে ক্রিয়েট করেছে। আর ইলাস্ট্রেটর প্লাস পয়েন্ট কি, ও যে একটা কাজ করে ওই অ্যাকশনটা, যেমন এখানে আগে এই শেপটা ছিল, এই শেপটাকে সে একটা ডুপ্লিকেট করে 120 ডিগ্রিতে অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ, তো এই জিনিসটা যে অ্যাকশনটা হয়েছে এটাকে 120 ডিগ্রিতে অ্যাঙ্গেল করেছে এটা সে মনে রাখে। তো মনে রেখে আপনি চাইলে একটা অ্যাকশনকে বারবার আপনি রিপিট করতে পারেন। যেমন এখন যদি কিবোর্ড থেকে এটা কিভাবে করতে পারি, কিবোর্ড শর্টকাটটা আমি বলে দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, এই জিনিসটা বারবার, এই অ্যাকশনটা বারবার রিপিট হতে থাকবে। এটার 120 ডিগ্রি আবার এটা সেম হয়ে যায়, এজন্য এটা হচ্ছে না। আমরা অন্যভাবে করে দেখাবো, যেমন রোটেট টুল দিয়ে আমরা করে দেখাবো। এখানে ধরেন সেম জিনিসটাই আমরা এখানে ক্রিয়েট করলাম, করার পর এখান থেকে আমরা রোটেট টুলটা নিচ্ছি, নেওয়ার পর এখন দেখেন আপনি কিন্তু সেন্টার চুজ করতে পারবেন। সেন্টার দেখানোর জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে যদি আপনি এখানেও ক্লিক করেন সেন্টারটা এখানে চলে আসবে, যেমন এখানে সেন্টারটা আছে না, আপনি অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, সেম পপআপ আসবে। আপনি ধরেন এখানে চাচ্ছেন যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এখানে প্রিভিউ দিলাম, দিয়ে হচ্ছে সরি আমার শেপটা সিলেক্ট করা হয়নি, তাহলে কি রোটেট করবে, শেপটাকে সিলেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট, তারপর এখান থেকে রোটেট টুল নিব, নেওয়ার পর হচ্ছে আমরা অল্টার প্রেস করে আমরা এখানে সেন্টারটা এই জায়গায় দেখাই দিলাম। এখন আমরা এই জায়গায় 30 ডিগ্রি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলেতে হয়ে গেল। এখন আমরা কপি প্রেস করলে দেখেন আগেটা থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, কিন্তু ও সেন্টার ধরেছে কোথায়, এই যে এই জায়গাটায় দেখেন এখানে কিন্তু একটা ব্লু কালার একটা মার্ক আছে, কারণ এইটুকু অংশকে সে সেন্টার করেছে। এখন আমি যেটা বলেছিলাম যে ও অ্যাকশন গুলাকে মনে রাখে, এখন আগে এখান থেকে এখানে কনভার্ট করেছি না, আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি দেখেন আরেকটা এটা থেকে এটা অ্যাকশনটা আবার রিপিট হয়েছে, আবার কন্ট্রোল ডি প্রেস করবে আবার অ্যাকশনটা রিপিট হবে, আবার কন্ট্রোল ডি আবার হবে। এইভাবে যতবার কন্ট্রোল ডি প্রেস করবেন ততবার একই অ্যাকশন রিপ্লাই হতে থাকবে, মানে রিপিটে আসতে থাকবে। তারপর যদি প্রেস করেন একটার উপর আরেকটা ওভারল্যাপ পড়ছে, ক্রিয়েট কিন্তু হচ্ছে বাট একটার উপর আরেকটা পড়ছে এজন্য দেখা যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা রোটেট টুল দিয়ে আমরা অনেক ইজি ওয়েতে কোনো কিছু রোটেট করতে পারি এবং আমরা সেন্টারটাকেও চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেটা আমরা অন্যভাবে করলে দিতে পারি না। এখান থেকে আবারও আমি দেখাচ্ছি, এখান থেকে রোটেট টুলটা নিচ্ছি, অ্যাট ফার্স্ট যদি সিলেক্ট না থাকে অবশ্যই আপনাকে এই শেপটাকে সিলেক্ট করতে হবে, করার পর এখান থেকে রোটেট টুলটা নিবেন, নেওয়ার পর যদি আপনি এখন ক্লিক করে রোটেট করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে সেন্টারটা বাই ডিফল্ট যে সেন্টারটা আছে এখান থেকেই হয়ে যাবে। দেখেন এখানে সেন্টার কিন্তু মিডলে, যদি আমি অল্টার ক্লিক করে এখানে ক্লিক করি তাহলে এই জায়গাটা সেন্টার করে সে রোটেট হবে। 30 ডিগ্রি থাকুক, কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, একটার পর একটা ক্রিয়েট হতে থাকবে। দেখেন সেন্টার কিন্তু আমার এটা। তা আপনি চাইলে সেন্টারটাকে চেঞ্জ করেও রোটেট করতে পারেন। তো আজকের ক্লাসে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ক্লক ডিজাইন করা। ক্লক ডিজাইন করার ক্ষেত্রে আপনি এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গুলার নিলেন,
এট ফার্স্ট আমরা একটা সেন্টার ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরকম সেন্টার আমরা এটাকে অ্যালাইন করে ফেলতে পারি। আচ্ছা, যেহেতু অ্যালাইনমেন্টটা দেখি নাই, আমরা সেন্টারটা নাই ক্রিয়েট করলাম, সমস্যা নেই। যে সেন্টার ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নেই, যদি পারেন করে ফেলবেন। আচ্ছা, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলারটা নিচ্ছি, নেয়ার পর আমরা এই জায়গায় এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটাকে এইভাবে আমি এই জায়গায় রাখলাম। এখন এই শেপটাকে আমি ধরেন ঘড়ির কাঁটা হিসাবে ইউজ করতে চাচ্ছি, মানে নাম্বার হিসাবে আমি ইউজ করতে চাচ্ছি এটাকে সিলেক্ট করলাম, করে আমি কোথায় যাব, এখান থেকে যাব হচ্ছে রোটেট টুলে। যাওয়ার পর আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এই জায়গায় সেন্টার দেখিয়ে দিলাম। সেন্টার দেখিয়ে দিয়ে আমি এখানে বললাম, এখন আমাদের ঘড়িতে কয়টা কাটা হয়, ঘড়িতে হয় 12টা, মানে কয়টা ঘন্টা, 12 ঘন্টা হয়। তো আমরা জানি চারপাশ দিয়ে যদি ঘুরে আসতে যাই তাহলে চারপাশ দিয়ে হচ্ছে 360 ডিগ্রি হয়। তো 360কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি। তো এখানে লিখা আছে অলরেডি 30 ডিগ্রি, তো আপনার এখানে নাও থাকতে পারে, এখানে 30 ডিগ্রি দিয়ে দিবেন অ্যাঙ্গেল, দিয়ে এটা কপি করবেন। আমরা জানি একটা জিনিস বারবার ডুপ্লিকেট করার জন্য বা বারবার রিপিট করার জন্য কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি তে 12টা কাটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি চাইলে এখানে কি করতে পারি, একটা সার্কেল ক্রিয়েট করতে পারি। এই জায়গায় ছোট্ট একটা সার্কেল ক্রিয়েট করলাম। তারপর ধরেন এখানে আমি কয়েকটা কাটা দিয়ে দেই, যেমন এখানে আমি লাইন সেগমেন্ট টুল যেটা আজকে শিখলাম, ফার্স্ট আমরা সেকেন্ডের কাটাটা দিব, সেকেন্ডের কাটাটা একটু বড় হয়, আমরা এখানে সেকেন্ডের কাটাটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সেম কালারই রাখছি, একটু মোটা করে দিই, 5 পেটি করে দিলাম। ইউনিফর্ম থেকে আমরা এটা দিয়ে দিই, আমরা এটাকে এখন ঘুরিয়ে দিতে পারি এইভাবে, সে উল্টা পাশে চলে যাবে। হ্যাঁ, হয়ে গেল এটা। তারপর আমরা এই জায়গায় মিনিটে কাটা দিতে পারি, মিনিট তো সেকেন্ডের থেকে একটু ছোট হয়, আমরা এইভাবে দিলাম। এটাকে আমরা একটু মোটা করে দিব, 15 দিয়ে দিই, দেখি কি অবস্থা। এখান থেকে আবার ইউনিফর্ম দিয়ে দিই এইটা। আপনি এখান থেকে ইউনিফর্ম দিতে পারেন অথবা উইড টুলটা ইউজ করতে পারেন, উইড টুলটা আমরা একটু পরে দেখব। তা আমরা ধরেন এটাকে 2টা বাজতেছে এরকম করব, বা 2টা বাজে এরকম করব। তারপর এখানে আমরা কি করব, আচ্ছা এটা যেহেতু মিনিটের কাটা, আমরা এটা এইভাবে রাখি সোজা। আর একটু বড় করতে পারি আমরা চাইলে। ওকে, আমরা এখানে আরেকটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এই ধরেন 3টাই করে ফেলি এটাকে। আচ্ছা, এত বড় হবে না, এটা আর একটু ছোট হবে, যেহেতু এখানে আমরা আর সবচেয়ে মোটা থাকে এটা, এখান থেকে আমরা সেম ইউনিফর্ম চেঞ্জ করে ফেলবো, ঘুরিয়ে ফেললাম। এখন দেখেন আমাদের ঘড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন এই সবগুলোকে ধরে আমি গ্রুপ করে ফেলতে পারি কন্ট্রোল জি প্রেস করে। তারপরে এখানে চাইলে আপনি নিচে শেপ দিয়ে দিতে পারেন, যেমন এখানে সার্কেল নিলাম, নিয়ে এই জায়গায় সার্কেল ক্রিয়েট করলাম একটা। কালার হচ্ছে আমি একদম হোয়াইট দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাথে মিলে যাবে, আমি এরকম একটা কালার দিব ব্যাকগ্রাউন্ড থেকে অল্প একটু ডিফারেন্ট থাকে, বাট হোয়াইট টাইপের যাতে থাকে।
এখন এটাকে পেছনে দিয়ে দিতে পারি, পেছনে নিয়ে যাওয়াটা আমরা এখনো শিখি নাই, আমি তারপর আজকে ক্লাসে দেখাই দিই। এটা পেছনে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এই শেপটাকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করবেন, সবার পেছনে চলে যাবে। এখানে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন এটাকে একটা কপি করতে পারেন, কপি, তারপর ঠিক তার উপরে পেস্ট ইন ফ্রন্ট, উপরে পেস্ট করলেন, একটু ছোট করে দিলেন, তারপর এটা স্ট্রোকটা ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলেন, এখানে আপনি একদম হোয়াইট কালার ইউজ করলেন, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলেন এই জায়গায়, এখানে একটা শেড কিন্তু পড়েছে। তো এইভাবে একটা ইফেক্ট দিতে পারেন। তো আমি এখানে কাটা দিয়ে দেখালাম, এটাতে শুধুমাত্র কাটা দিয়ে হবে তা না, আপনি মানে এরকম ড্যাশ ড্যাশ দিয়ে যে হবে এরকম কোনো কিছু না, আপনি চাইলে নাম্বার অ্যাড করতে পারেন। নাম্বারটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিই। নাম্বারটা করার জন্য টাইপ টুলটা নেবেন, এখান থেকে টাইপ টুলটা নেওয়ার পর, টাইপ টুলকে আমরা দেখেছি টাইপ টুল আমরা আজকে দেখব। আচ্ছা, আমি টাইপ টুলটা তারপর দেখে দিই, ইজি। টাইপ টুলটা নেবেন, নেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করবেন, টাইপটা আসবে, তারপর এখানে জাস্ট লিখবেন, ধরেন 12 লিখলাম, উপর তো 12 কাটাই থাকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এটার সাইজটা একটু বাড়িয়ে দিব আমরা, ধরেন 40 রাখলাম এখানে, রাখার পর আমরা এটাকে ধরে এখান থেকে রোটেট টুলে যাব, সেম ভাবে অল্টার প্রেস করে সেন্টার দেখা দিলাম ধরেন এখানে। এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা করব, কপি করব, আবার কন্ট্রোল ডি প্রেস করব কিবোর্ড থেকে। আচ্ছা, এটা করার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, এখান থেকে অ্যালাইনমেন্টটা অবশ্যই মিডল করে নেবেন, এখান থেকে যে অ্যালাইনমেন্টটা আছে এটা অবশ্যই মিডল করে নেবেন, তাহলে হচ্ছে আপনার মাঝখানে যখন ছোট বড় করবেন, যেমন এখানে কিন্তু 2 সংখ্যা বাদেও কিন্তু 1 সংখ্যা থাকে, যেমন 1 2 3 4 5 6 9 পর্যন্ত। হ্যাঁ, তো এখান থেকে মিডল করে নিলাম, তারপর এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি রোটেট টুলটা নিব, নেওয়ার পর অল্টার প্রেস করে আমি সেন্টারটা দেখাই দিলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করতেছি, একটার পর একটা পেস্ট হচ্ছে। এখন কি করবেন, এখন যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোকে এডিট করে, যেমন এখানে 12 আছে, 12 এর জায়গায় কত হবে 11, এখানে 11 লিখে দিলাম, এখানে কত হবে 10, এটাকে 10 লিখে দিলাম, এখানে শুধুমাত্র 1 থাকবে, এখানে 1 লিখে দিলাম, এখানে শুধু 2, এখানে শুধু 3, এখানে 3 দিয়ে সেটা কি কাজ করতে হবে আপনাকে, আপনার হচ্ছে এটাকে ঘুরিয়ে দিতে হবে, কারণ এই সাইডের টেক্সটগুলো কিন্তু এরকম থাকে না। হ্যাঁ, তারপর এখানে হবে 4, টাইপ টুল নিলাম, এখানে 4 লিখে দিলাম। আচ্ছা, আমি পরে ঠিক করে দিচ্ছি, রোটেট টাইম পরে করছি। ফাইভ, 6, সরি 9 হবে এখানে। এখন জাস্ট এগুলাকে আমি ঘুরিয়ে দিব 9, এটাকে আমি ঘুরিয়ে দিব 8, এটা 7, এটা 6টা একদম ঘুরে যাবে, 5ও ঘুরে যাবে, এখানে 4। নাম্বারের ক্ষেত্রে জাস্ট আপনার এইটুকু কাস্টমাইজ করতে হবে, আর বাকিটুকু সিমিলার। এখন এই কাটাগুলো যদি এখানে এনে বসিয়ে দেই, সেম ক্লক হয়ে যাবে। তো এখানে আপনি আরো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন, তো আপনি আপনার মতো করে করে ফেলবেন, আর যদি অ্যাডভান্স কিছু পারেন ওগুলো করে ফেলেন, সমস্যা নেই। চাইলে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, এখানে গ্রেডিয়েন্টও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু একটা ক্লক ডিজাইন থাকবে, হোমওয়ার্ক।
তারপর হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা কি? রিফ্লেক্টটা হচ্ছে আমাদের একটার থেকে আরেকটা আমরা তো কপি করতে পারি। যেমন এই ক্লকটাকে যদি আমি কপি করি তাহলে কিভাবে কপি করব? এটাকে ধরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা কপি করতে পারি, অথবা এডিট থেকে আমরা কপি করে ফেলতে পারি। তো কপি করলে কি হয় দেখেন, কপি করার ফলে কি হচ্ছে, একটার সাথে মানে ডুপ্লিকেট হচ্ছে। তো কপি ছাড়াও আপনি এটাকে রিফ্লেক্ট করতে পারেন। রিফ্লেক্ট কিরকম? রিফ্লেক্টটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারেন তা না, রিফ্লেক্টটা এটার উপরেও করতে পারেন। যেমন রিফ্লেক্টটা এখানে দেখেন রিফ্লেক্ট টুলস আছে। রিফ্লেক্টের মধ্যে কপি আর রিফ্লেক্টের মধ্যে একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? আমরা যেরকম আয়নার সামনে দাঁড়ালে কি হয়, আয়নাতে আমাদের রিফ্লেক্ট পড়ে, রিফ্লেক্টটাতে কি হয়, আমাদের ডান হাত বাম হাত হয়ে যায়, বাম হাত ডান হাত হয়ে যায়। মানে একটা যে মানে ডান পাশের জিনিসপত্র বাম পাশে চলে যায়, বাম পাশের জিনিসপত্র ডান পাশে চলে আসে। এটা হচ্ছে রিফ্লেক্ট আর কপির মধ্যে একটা ডিফারেন্স। এছাড়া বাকি সবকিছু সিমিলার। আপনি এখানে যা যা আছে সবকিছুই থাকবে, জাস্ট এখন ঘড়িতে হয়তো 3টা বাজে, আপনার এখানে যখন রিফ্লেক্ট করবেন এটা 9টা বেজে যাবে। তখন একটু করে দেখি আমরা। আমি ধরেন এখান থেকে রিফ্লেক্ট টুল দিয়েও করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে যে ট্রান্সফর্ম আছে এখান থেকে যে রিফ্লেক্ট এটা অপশন আছে, আমরা হরিজন্টালি রিফ্লেক্ট করতে পারি, ভার্টিক্যালও করতে পারি। আর সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা বা সেন্টারটা, মানে যেটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট হবে, এটা মিডল থাকবে। সবকিছুর সবসময় বাই ডিফল্ট সেন্টার থাকে। দেখেন আমি ভার্টিক্যালি করছি, সেন্টার থেকে 3টা বাজতেছিল, এখন 9টা বাজতেছে। এখন হরিজন্টালি করি, এখন দেখেন 3টা বাজতেছিল, এখন 3:30 বাজতেছে, এরকম কিছু একটা। তো হরিজন্টালি ভার্টিক্যালি দুইটা ভাবেই আপনি রিফ্লেক্ট করতে পারেন। তো এইভাবে করলে হচ্ছে আপনার ঠিক তার উপরে হবে। আর যদি আপনি আলাদাভাবে দূরে কোথাও করতে চান তখন কি করতে হবে, এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে এখানেও সেম অল্টার প্রেস করে ক্লিক করবেন। ধরেন আমি সেন্টার চাচ্ছি যে এখান থেকে এইটাই কেন্দ্র করে সে রিফ্লেক্ট হবে, আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এখন দেখেন সেম ভাবে চলে আসছে। তো ভার্টিক্যালি করলে ডান বাম পাশে দিতে পারেন, আর হরিজন্টালি করলে উপরে টপ বটমে দিতে হবে। হ্যাঁ, জানি আমরা উপর নিচে হয়, হরিজন্টালি ভার্টিক্যালি ডিফারেন্স আমরা জানি। দিয়ে আমি চাইলে এখান থেকে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রিফ্লেক্ট হবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করাই ভালো, একদম সোজা থাকবে। এখান থেকে কপি প্রেস করলে আগেরটাও থাকবে, এখনটাও থাকবে। এই হচ্ছে হরিজন্টালি রিফ্লেক্ট, সরি ভার্টিক্যালি রিফ্লেক্ট। যদি আপনি হরিজন্টালি করতে চান এখান থেকে নিলেন রিফ্লেক্টটা, নেওয়ার পর অল্টার ক্লিক করে আবার টপ বা বটমে আমি দেখিয়ে দিলাম, এখান থেকে আপনি প্রিভিউ অন অফ করে দেই। ওকে প্রেস করি, ও সরি সিলেক্ট করা হয়নি, এই জন্য তো হচ্ছিল না। সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, হরিজন্টাল দিয়ে দিলাম, এখন নিচে চলে আসছে, কপি ক্লিক করলাম, এখন দেখেন নিচে 3টা বাজতেছে, 3:30 বাজতেছে, এরকম কিছু একটা। তো রিফ্লেক্ট হচ্ছে আমরা এইভাবে করি। রিফ্লেক্ট করলে কি হয়, শুধুমাত্র এই ধরনের কাজ করা যায় না, আরো অনেক কাজ করা যায়। যেমন আপনি অনেক বড় একটা ডকুমেন্ট সেটআপে কাজ করছেন, সেখানে এরকম একটা লেভেলে যে আপনার ডান পাশে যা যা আছে বাম পাশে সিমিলার জিনিস আছে। অনেক সময় এরকম হয় না, যেমন লাইন আর্টের ক্ষেত্রে এটা বেশি হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ডান পাশে সবকিছু সিলেক্ট করে আপনি রিফ্লেক্ট করে দিলেন, বাম পাশেও সিমিলার হয়ে যাবে। যদি একটু আমি দেখাই, আমি অনেক বছর আগে একটা কাজ করেছিলাম এরকম, যখন নতুন নতুন ডিজাইন শিখেছিলাম, তখন হচ্ছে এরকম একটা লাইন আর্ট করেছিলাম। কোথায় গেল, এটা আপলোড করা ছিল, হ্যাঁ এই যে আইফেল টাওয়ারটা, এখানে দেখেন ডান পাশে যা যা আছে, সরি বাম পাশে যা যা আছে ডান পাশেও কিন্তু সেম জিনিসই আছে। তা আমার কি প্রয়োজন আছে সবকিছু কপি করার, সবকিছু ক্রিয়েট করার? প্রয়োজন তো নাই। আমি কি করেছিলাম, আমি শুধুমাত্র একটা সাইড ক্রিয়েট করেছিলাম, আমি শুধুমাত্র ডান সাইড গুলা ক্রিয়েট করেছি। করার পর সবগুলাকে কন্ট্রোল মানে সবগুলোকে সিলেক্ট করে এরকম রিফ্লেক্ট করে দিয়েছি, একদম ঠিক তার পাশে বাকিগুলো পেস্ট হয়ে গিয়েছে। তো আমার মানে ডাবল কাজ করতে হয় নাই, একটা সাইড করেই রিফ্লেক্ট করে দিয়েছি। পুরোটা ক্রিয়েট করা হয়েছে আপনার লাইন টুল দিয়ে আর পেন টুল দিয়ে, আর অন্য কোনো টুলস ইউজ করা হয় না। এই দুইটা টুলস দিয়ে পুরো এই আইফেল টাওয়ারটা ক্রিয়েট করা হয়। অনেক সময় লেগেছিল, প্রায় 2 ঘন্টার উপরে লেগেছিল, তখন নতুনও ছিলাম। আচ্ছা, তারপর এখানে কি আছে, ব্রাশ টুল। তা ব্রাশ টুলে হচ্ছে আমরা দুইটা টুলস মানে পাই,
যেমন ব্রাশ টুলের মধ্যে আপনি দুইটা ব্রাশ পাবেন, একটা হচ্ছে বব ব্রাশ টুল আর একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। যদি আমরা একটু দেখি, কোথায় ব্রাশ, এই যে ব্রাশ টুলের মধ্যে আমরা পাচ্ছি পেইন্ট ব্রাশ টুল আর হচ্ছে পেন্সিল, আর নিচে হচ্ছে বব ব্রাশ টুল। এই দুইটা ব্রাশ নিয়ে আমরা কাজ করতে পারি। এখন এই দুইটা ব্রাশ হচ্ছে দুইটা ওয়েতে কাজ করে। যেমন এখান থেকে পেইন্ট ব্রাশ টুল নিলাম, এখানে ড্র্যাগ করলাম, এখানে পেইন্ট ব্রাশ টুল হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে। দেখেন এগুলো কিন্তু স্ট্রোকে আছে, ড্র্যাগ করছি স্ট্রোকে আছে। হয়তো আমার এখান থেকে ইউনিফর্ম এটা সিলেক্ট করা আছে, অথবা এখান থেকে বেসিক নিয়ে এখানে ইউনিফর্ম দেখি, এখন নরমাল ওয়েতে পেস্ট হবে। আগের মতো দুই সাইড কর্নার নাই কিন্তু এখন। তো এইভাবে হচ্ছে আপনার ব্রাশ টুলটা কাজ করে। এইভাবে আপনি ব্রাশ টুলে স্ট্রোক নিয়ে কাজ করতে পারেন। যে কোনো একটা মোটা করতে চান, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দিবেন, স্ট্রোক বেড়ে যাবে। আর এটা হচ্ছে পুরোটাই স্ট্রোকে কাজ করে। আর বব ব্রাশ টুলের যে কাজটা, সরি হ্যাঁ পেইন্ট ব্রাশ, বব ব্রাশ টুল, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দেখলাম। আর বব ব্রাশ টুলের কাজটা হচ্ছে ও এই জায়গায় স্ট্রোকের মতো করেই ক্রিয়েট হবে, কিন্তু যখন টুলসটা চেঞ্জ করে ফেলবেন আপনারা দেখেন ফিলে চলে গিয়েছে। এখন এটা যদি ফিলটা আবার কনভার্ট করেন স্ট্রোকে, দেখেন আবার চারপাশে স্ট্রোক আসছে। তো এটা যখন ড্র্যাগ করবেন তখন ফিলেই থাকবে, মানে সরি স্ট্রোকেই থাকবে, বাট যখন টুলসটা চেঞ্জ করে ফেলবেন তখন এটা ফিলে চলে যাবে। যেমন আবারও করে দেখাই, এখান থেকে বব ব্রাশ টুলটা নিলাম, নিয়ে ড্র্যাগ করলাম, দেখেন এটা কিন্তু স্ট্রোক লাগছে আপনার কাছে, তাই না? আবার উপর অপশন বারে খেয়াল করেন স্ট্রোকিং, এই যে স্ট্রোক আছে স্ট্রোকিং। এখন যদি মোটা করতে চাই এখান থেকে যদি বাড়াই, কিন্তু মোটা কিন্তু হচ্ছে না। যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন কিসে চলে গেল, ফিলে চলে গেল। এই হচ্ছে ব্যাপারটা, এটা সবসময় ফিলে কাজ করে। দেখা যায় যে স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, আসলে কিন্তু না। আর এটার একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি ধরেন এখানে এরকম একটা সার্কেল করলেন, এখানে এরকম একটা সার্কেল করলেন, এখন দেখেন দুইটা সার্কেল এখানে ক্রিয়েট হয়েছে, দুইটা আলাদা আলাদা শেপে আছে না? আপনি কিন্তু দুইটা আলাদাভাবে সিলেক্ট করতে পারছেন, এখানেও সিলেক্ট করতে পারছেন। যদি আবার পেইন্ট ব্রাশ টুলটা নিয়ে, সরি বব ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে এখানে ড্র্যাগ করে দেন, এখন দেখবেন যে তিনটা একই শেপে হয়ে গেছে। ও হচ্ছে যেখানে কানেকশন পেয়ে যাবে, মানে যেখান থেকে যদি আরেকটা শেপ ক্রিয়েট করে ফেলেন দুইটা কানেকশন ক্রিয়েট হয়ে যায়। আর একটু দেখাই, সার্কেল করলাম এই জায়গায়, এই জায়গায় একটা সার্কেল করলাম, যদি আমি এই দুইটাকে এইভাবে ড্র্যাগ করে দেখাই দিই তাহলে এই দুইটা আলাদা করে একত্রিত হয়ে যাবে। এখন যদি আবার চান যে এইটার স্ট্রোককে কনভার্ট করে ফেলবেন বা স্ট্রোকে দিয়ে দিবেন, তাহলে স্ট্রোক দিলে এটা চারপাশ দিয়ে স্ট্রোকে অ্যাপ্লাই হবে, কিন্তু ফিলটা কিন্তু ফাঁকা থাকবে। তো বব ব্রাশ টুল যেটা, এটা হচ্ছে ফিলে কাজ করে, আর পেইন্ট ব্রাশ যেটা, এটা হচ্ছে স্ট্রোকে কাজ করে। আর ব্রাশ টুল দিয়ে হচ্ছে আমরা মান্ডালা ডিজাইনটা শিখবো, কিভাবে একটা মান্ডালা ডিজাইন করতে হয়। এটা যখন আমরা মান্ডালা ডিজাইন করব তখন আমরা দেখে ফেলবো। আচ্ছা, মান্ডালাটা একদম আমরা শেষের দিকে দেখবো, কারণ এখানে মান্ডালা ডিজাইন করার জন্য আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, প্রিসেট রেডি করতে হয়, এই জন্য এটা আমরা শেষের দিকে দেখবো। আচ্ছা, তারপর হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে হচ্ছে আমরা ইরেজ করতে পারি, আমরা ফটোশপে যেরকম ইরেজ করতে পারতাম এখানেও আমরা ইরেজ করতে পারি। ফটোশপে আমরা ইমেজও ইরেজ করতে পারতাম, বাট এখানে আমরা জানি শেপ নিয়ে কাজ করে, এখানে শুধুমাত্র আমরা শেপ ইরেজ করতে পারবো। সরি, এখান থেকে ইরেজার টুলের একটা ডিফারেন্স কি, এই যে ইরেজার টুলটা হচ্ছে এটা পেন বব ব্রাশ টুলের ঠিক পাশে, এটার একটা ডিফারেন্সটা কি, আপনি এখানে ইরেজ করলেন, ধরেন এখান থেকে এখান পর্যন্ত ইরেজ করলেন, এই ব্রাশটাকে আপনি বড় ছোট করতে পারবেন। থার্ড ব্র্যাকেট ইন প্রেস করলে এটা বড় হবে, আর থার্ড ব্র্যাকেট স্টার্ট প্রেস করলে এটা ছোট হবে, যেটা আমরা ফটোশপে করতাম ওই শর্টকাটে আমরা এটাকে ছোট করে করতে পারি। এখন দেখেন এটাকে এইভাবে কাটলাম, এই শেপটাকে, এটা কিন্তু কেটে গিয়েছে, যদি অন্য জায়গায় নিয়ে যাই হয়তো একটু ক্লিয়ার হবে, কেটে গিয়েছে কিন্তু। হ্যাঁ, তো এখানে দেখেন এইটুকু বর্ডার আছে, বর্ডারটা অ্যাড আছে বিদায় কিন্তু এটা আলাদা হচ্ছে না। যদি আমি ইরেজার টুল নিয়ে এইটুকু আলাদা করে দেই,
এখন দেখেন দুইটা আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। তো আমরা বলতে পারি ইরেজার টুল দিয়ে আমরা শুধুমাত্র ইরেজও করতে পারি না, আমরা একটা শেপ থেকে আমরা দুইটা শেপ নিয়ে আসতে পারি বা তিনটা শেপ নিয়ে আসতে পারি। যেমন ইরেজার টুল দিয়ে যদি আমরা এখানে এইটুকু অংশ আলাদা করি, এইটুকু অংশ আলাদা করি, এইটুকু অংশ আলাদা করি, সবগুলো কিন্তু একটা শেপ হয়ে যাবে, সবগুলো কিন্তু আলাদা আলাদা ধরা যাবে, আলাদা আলাদা কালার চেঞ্জ করা যাবে, কাস্টমাইজ করা যাবে। শুধুমাত্র ইরেজও করতে পারি না, আমরা একটা শেপ থেকে আরেকটা শেপকে আলাদাও করতে পারি। আর এখানে আরেকটা টুলস পাই আমরা, ইরেজার টুলের ভেতরে, সেটা হচ্ছে সিজার টুল। এখানে যা তিনটা টুলস পাই সবই কাটাকাটির জন্য। সিজার টুল হচ্ছে কেচির মতো, এটা কেচির ওয়েতে কাজ করে। নাইফ টুল হচ্ছে ছুরির মতো, ছুরির হয়ে কাজ করে। সিজার টুল আর নাইফ টুল একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে ইরেজার থেকে। যেমন সিজার টুলটা কিভাবে কাজ করে, সিজার টুলটা হচ্ছে যদি আমরা এখানে ধরেন একটা স্টার নিয়ে নিলাম, স্টার নিয়ে এখানে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিই, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। এটাকে স্ট্রোকে নিয়ে নিলাম। এখন এখানে দেখেন যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে দেখেন এই একটা কোনা, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, তো অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট না? তো নাইফ টুল কিভাবে কাজ করে, সিজার টুল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে। ইরেজার টুল তো ডিরেক্ট ইরেজার করে ফেলেছে, মানে ইরেজ করে আলাদা করে ফেলেছে। সিজার টুল আলাদা করবে, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট আলাদা করবে। যেমন সিজার টুলটা নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে এটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিরেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু কেটে গিয়েছে। যদি অন্য অ্যাঙ্কর পয়েন্টে আমি জুম করে দেখেন, এটা কিন্তু এরকম শার্প আছে, কিন্তু এটাতে যদি জুম করে দেখেন কি হচ্ছে, এটা কিন্তু কাটা, কেটে গেছে, কারণ এখানে আমি সিজার টুল নিয়ে ক্লিক করেছি। তো এটা আলাদা করা যাচ্ছে না কেন? কারণ একটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলে বা কাটলে এটা আলাদা হবে না, কারণ আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা অ্যাড করা আছে। যদি এখানে একটা ক্লিক করি সিজার টুল নিয়ে, এখন আমি মুভ টুল দিয়ে যদি দেখি, আলাদা হয়ে গেছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু আর কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টই, যেমন সিজার টুল নিয়ে যদি এখানে একটা ক্লিক করি, এটা আলাদা হয়ে যাবে, এখানে একটা ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে, এখানে একটা ক্লিক করলে এটা আলাদা, যেখানে ক্লিক করবো না কেন একটা একটা আছে আলাদা হয়ে যাবে। আমি পরে মুভ করছি, পাতের মধ্যে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করলে আলাদা হবে না বা কাজ করবে না, অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করতে হবে। এখন যদি এটাকে আলাদা করি, ধরেন এই যে টান দিয়ে দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। এই হচ্ছে আমাদের সিজার টুল। আবার যদি চান, যেমন এটাতে অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো আছে, যদি চান এটাকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করতে, সেটাও আপনি এই অবস্থায় পারবেন। তো সিজার টুল কিভাবে কাজ করে, সিজার টুল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটাকে কাটে। আর তারপর যে টুলসটা আছে নাইফ টুল হচ্ছে ডিরেক্টলি কেটে ফেলে। যেমন এখান থেকে ধরেন একটা সার্কেল নিচ্ছি, এখন যদি আমি এখান থেকে নাইফ টুলটা নেই, নাইফ টুলের কাজটা কি, আপনি জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এরকম একটা ড্র্যাগ করবেন, ও এখান থেকে এই পর্যন্ত আলাদা করে ফেলেছে, যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে কেটে ফেলবে। যেমন এখান থেকে আবার নাইফ টুলটা নিলাম, এইভাবে ড্র্যাগ করলাম, এইভাবে সে কেটে ফেলেছে। তখন এটা দেখতে পেপসির আইকনের মতো হয়ে গিয়েছে না? এটা কিন্তু পেপসির অ্যাকচুয়ালি আইকন না, এইভাবে ক্রিয়েট করা হয় নাই, বাট এইভাবেও আপনারা কাটতে পারবেন। এখানে আপনার আরো বিভিন্ন ভাবে অনেক কিছু করতে পারেন, এগুলা দিয়ে বিভিন্ন ভাবে কাস্টম শেপ ক্রিয়েট করা যায়, যেটা আমরা লোগো ডিজাইনের ক্লাসে দেখবো। এগুলো দিয়ে আপনি টেক্সটও কাটতে পারবেন। আচ্ছা, তারপর এখানে আর কি আছে দেখি তো, এরপর মানে পেন্সিল টুল। ওকে, পেন্সিল টুলের কাজগুলো একদম ছোটখাটো, আমরা একটু দেখে ফেলি। পেন্সিল টুল, এখান থেকে পেন্সিল টুলটা নিচ্ছি। পেন্সিল টুলটাও সেম ওয়েতে, মানে ব্রাশের মতোই কাজ করে। এটা এইভাবে ড্র্যাগ করলে আপনি ফিল কালার দিয়ে স্ট্রোক কালার দিলাম, এখানে স্ট্রোক কালার অ্যাপ্লাই হলো, এখান থেকে পিটি বাড়াতে পারি। সেম এখানেও কিন্তু আমরা ইউনিফর্ম চাইলে অ্যাড করতে পারি, পেন্সিলের ক্ষেত্রেও। পেন্সিলে আমরা সেই ফ্রি হ্যান্ডে এরকম ড্র্যাগ করতে পারি, পেন্সিল ক্রিয়েট করতে পারি, পেন্সিল থেকে বিভিন্ন কিছু।
তো পেন্সিল টুলও আপনি হচ্ছে মান্ডালা ডিজাইনের সময় ইউজ করতে পারেন, শুধুমাত্র ব্রাশ টুল ইউজ করতে পারবেন তা না, পেন্সিল টুলও আপনি ইউজ করতে পারেন। আর পেন্সিল টুলের আরো কিছু অপশন আছে ভেতরে, যেমন এখানে স্মুথ করা, স্মুথ টুল বা পাথ ইরেজার টুল, এগুলো কিভাবে কাজ করে আমি দেখাই আপনাদের। পেন্সিল টুল দিয়ে ধরেন এরকম কিছু একটা ওয়েব ক্রিয়েট করলাম, হ্যাঁ, ইলেকট্রিক ওয়েবের মতো কিছু একটা ক্রিয়েট করলাম। এখানে আমি স্ট্রোকটা ধরেন আর একটু বাড়িয়ে দিই জায়গায়। এখন দেখেন এই যে কর্নার গুলো আছে বা এই কর্নার গুলো আছে, এগুলো কিন্তু একদম শার্প হয়ে আছে। হ্যাঁ, যদি আমরা এটাকে আর একটু স্পিডলি করি হয়তো বা আমাদের এই শার্পনেস গুলো একটু বাড়বে। আস্তে আস্তে করেছিলাম এই জন্য স্মুথ হয়েছে। হ্যাঁ, দেখেন এখন কিন্তু শার্প হয়ে আছে কর্নার গুলো আগের চেয়ে বেশি। এই যে শার্পনেসটা আছে, এই যে উপর দিয়ে দেখেন পাত কিন্তু আমার এই পর্যন্ত, বাট উপর দিয়ে কিন্তু অনেকখানি চোখা হয়ে আছে, স্পাইক হয়ে আছে। এখন এই স্পাইক গুলোকেও যদি আপনি চান স্মুথ করতে পারেন, সেটা কিরকম, সেটা হচ্ছে আগে সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই যে স্মুথ টুলটা আছে, স্মুথ টুলটা নেবেন। নেওয়ার পর জাস্ট এইটার উপরে যে জায়গায় স্মুথ হয়েছে এই পাতটার উপরে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করবেন ও আস্তে আস্তে আপনাকে স্মুথ করবেন, করে ফেলছে। জাস্ট ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন, হয়ে যাবে। আর নিচেরটা উপর দিকে ড্র্যাগ করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করবেন, স্মুথ হয়ে যাবে। যত ক্লিক করতে থাকবেন আরো স্মুথ হতে থাকবে। আর তারপর যেটা আছে পাথ ইরেজার টুল, সরি এটা না, এখানে পাথ ইরেজার টুল, এটা শুধুমাত্র পাথকে ইরেজ করবে। যেমন এটা কিন্তু পাতে আছে, পাথ বলতে কি স্ট্রোকের, এই যে স্ট্রোকের মধ্যে যে এই যে পার্টটা থাকে ভেতরে, এই যে লাইনগুলো আছে হালকা একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, মানে নীলের মধ্যে একটু স্কাই ব্লু কালার, এগুলোকে বলা হয় পাথ। এই পাথটাকেও চাইলে আপনি ইরেজ করতে পারবেন। এখান থেকে পাথ ইরেজার টুলটা নেবেন, অবশ্যই সিলেক্ট করবেন যেখান থেকে ইরেজ করতে যাচ্ছেন। বাইরে ক্লিক করলে কিন্তু হবে না, এই পাথের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করবেন, যতদূর ড্র্যাগ করবেন অতদূর ইরেজ হয়ে যাবে। আর যদি ছোট্ট একটা ইরেজ করতে চান তাহলে জাস্ট একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলাম, এখন দেখেন এটা আলাদা হয়ে গিয়েছে। তো যদি ছোট্ট ইরেজ করতে চান তাহলে একটা ক্লিক করবেন, আর যদি বড় ইরেজ করতে চান তাহলে ক্লিক করে ড্র্যাগ করবেন, সরি সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট করবেন তারপরে ক্লিক করে ড্র্যাগ করবেন, এটা ইরেজ হয়ে যাবে শুধুমাত্র পাথ। তা আমরা ইরেজার টুল দিয়ে শেপও ইরেজ করতে পারি, এখান থেকে পাথ ইরেজার টুল পেলাম যেটা দিয়ে আমরা পাথও ইরেজ করতে পারি, যে কোনো পাথকে আপনি ইরেজ করতে পারবেন। আচ্ছা, উইথ টুল, তারপর হচ্ছে আমাদের ওয়ার্প টুল। উইথ টুলের কাজটা কি? উইথ টুলের কাজটা হচ্ছে যে কোনো একটা শেপ, ধরেন লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম, মানে স্ট্রোকটাকে ও হচ্ছে বাড়িয়ে দিবে। যেমন এখানে একটা লাইন ক্রিয়েট করলাম লাইন সেগমেন্ট টুল দিয়ে, এটা স্ট্রোক আছে 5 পিটি, এটাকে আমরা 1 পিটি করে দিলাম, হ্যাঁ 1 পিটি চিকন করে দিলাম। এখন এখান থেকে আমরা উইথ টুলটা নিলাম, উইথ টুল নিয়ে কি করতে পারি, এই যে স্ট্রোকটা আছে এটার উইথটা বাড়াতে পারি। কিভাবে? উইথ টুলটা নিলাম, জাস্ট যে কোনো জায়গায় এসে মাউসের লেফট বাটনটা, মাউসটা দেখেন কার্সারটা ভেতরে আনলে একটা প্লাস আইকন চলে আসতেছে, প্লাস আইকনটা আসার পর আপনি জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করবেন, ও দেখেন দুইটা হ্যান্ডেল বের করে এই উইথটা বাড়িয়ে দিচ্ছে, দেখেন বাড়িয়ে ফেলেছে। ও কিন্তু স্ট্রোকেই আছে, ফিলে কিন্তু যায় নাই। তারপর উপর থেকে ড্র্যাগ করে এটাকে এইভাবে শার্প করতে পারেন, তারপর নিচ থেকেও আরো চাইলে এরকম মোটাও করতে পারেন, চিকনও করতে পারেন, স্মুথও করতে পারেন, এরকম হ্যাঁ মোটা চিকন সবকিছু করতে পারেন চাইলে। যদি আগেরটাও কাস্টমাইজ করতে চান সেটাও আপনি করতে পারেন। তো
তো উইড টুল ইউজ করে আমরা বিভিন্ন ধরনের সিল টাইপের লোগো দেখি না, নেভি সিল টাইপের লোগো এরকম, এটা লাইন করলাম, এখান থেকে উইড টুলটা নিলাম, মানে এখানে এরকম করে ট্র্যাক করলাম। এরকম কিন্তু আমরা অনেক ধরনের নেভি সিল টাইপের লোগো দেখতে পাই। হ্যাঁ, এগুলো কিন্তু এইভাবে উইড টুলের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এটা উইড টুলের মাধ্যমে করে এটা স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে নিয়েছে। যেমন এটা এখন স্ট্রোকে আছে, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করার জন্য আমরা কি করব, আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড যদি অন থাকে, এক্সপ্যান্ড অনেক সময় অপশনটা থাকে না, তখন হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনার এটা দেখেন স্ট্রোকটা ফিলে কনভার্ট হয়ে গেছে। যদি একটু কন্ট্রোল জেড দেই, এটা দেখেন এখন স্ট্রোকে আছে, এই যে স্ট্রোক, এটা কিন্তু ফিলে নাই, স্ট্রোকে আছে। এখন আমি এটাকে ফিলে কনভার্ট করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম, এখন দেখেন ফিলে চলে গেছে। এখন এটাকে সিলেক্ট করে ফিল কালার চেঞ্জ করেন, এটার কালার চেঞ্জ হবে। তো এইভাবে আমরা উইড বাড়িয়ে একটা স্ট্রোককে ফিলে কনভার্ট করে ফেলতে পারি। এখন এটা যে কোনো জায়গায় নেভি সিল লোগো বা অন্য কোনো জায়গায় কাস্টম শেপ, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এরকম শেপের লোগো দেখেছি, আপনি চাইলে ইউজ করতে পারবেন। শুধুমাত্র যে লোগোতে ইউজ করা হয় তা না, যেমন একটা ক্লক ডিজাইন করেছিলাম, ক্লকের যে কাটাগুলো ছিল এগুলো কিন্তু আপনি এই উইড টুল দিয়েও করতে পারতেন। যেমন উইড টুলটা নিলাম এই জায়গায়, সরি ফিল না, স্ট্রোক কালার দিতে হবে এখানে, স্ট্রোক কালার দিলাম, এটাকে সিলেক্ট করলাম, উইড টুল নিলাম, এখানে এরকম করে দিলাম, এখানে একটু চিকন করে দিলাম, এইভাবেও কিন্তু আমরা ক্লকের এগুলো ডিজাইন করতে পারতাম, চাইলে আরো কাস্টমাইজ করতে পারি আমি। তো উইড টুল দিয়ে আমরা কি করতে পারি, একটা স্ট্রোকের উইড বাড়াতে পারি, তারপর চাইলে ওই স্ট্রোকটাকে ফিলও কনভার্ট করতে পারি। আর ফিলে কনভার্ট করার রিজন আছে একটা, যেটা আমরা হচ্ছে পরে সামনের ক্লাসে দেখব, এক্সপ্যান্ডের ক্লাস আছে আমাদের সামনে। তো এক্সপ্যান্ড করে আমরা টেক্সটকেও কিন্তু আমরা ফিলে কনভার্ট করতে পারি টাইপ থেকে। আচ্ছা, আর ওয়ার্প টুলের কাজটা যেটা, ওয়ার্প টুলের কাজটা হচ্ছে একদম সিম্পল একটা কাজ। যেমন এখানে ধরেন একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলারটাকে আমি যদি ফ্রি হ্যান্ডে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা ওয়ার্প টুল নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে আমি এই যে ওয়ার্প টুলটা নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটারও আমরা কার্সর বড় ছোট করতে পারি। থার্ড ব্র্যাকেট স্টার্ট প্রেস করলে এটা ছোট হবে, আর থার্ড ব্র্যাকেট ইন প্রেস করলে এটা বড় হবে। এটাকে এইভাবে ক্লিক করলে আমরা দেখেন ভেতর দিকে দিচ্ছি, ওয়ার্প হচ্ছে ভেতরের দিকে, আবার বাইরের দিকে ড্র্যাগ করবেন, এটা বড় হবে। তো এটা কিন্তু সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়ে বড় হচ্ছে, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়ে কিন্তু বড় হচ্ছে। তো এইভাবে একটা দেখেন সার্কেল, একটা রেক্টেঙ্গুলার ছিল, এটা কিরকম হয়ে গেল। এইভাবে যে কোনো শেপকে আপনি চাইলে এরকম ভাবে ফ্রি হ্যান্ডে কাস্টমাইজও করতে পারেন ওয়ার্প টুলের মাধ্যমে। আরো ড্র্যাগ করলে হয়তো আরো বড় হবে। এই হচ্ছে ওয়ার্প টুলের কাজ, ছোট্ট একটা কাজ। এখানে আরো অনেক টুলস আছে, যে টুলস গুলো অতটা ইউজ হয় না, বাট সিম্পল কাজ চাইলে এক একটা ক্লিক করে দেখে ফেলতে পারেন। যেমন এখানে টুয়েল টুলটার কাজ হচ্ছে এরকম, রেক্টেঙ্গুলার নিলাম, এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা টুয়েল টুলটা নিলাম, নিয়ে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখবো, এরকম ও একটার পর একটা এরকম সার্কেল ক্রিয়েট করতে পারবে। অল্প ড্র্যাগ করলে ছোট হবে, মানে কম হবে, আর যদি যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। আমরা ধরে রাখি কিছুক্ষণ, দেখি কি হয়। দেখেন অনেকগুলো হয়ে গেছে এরকম। এই হচ্ছে আমাদের উইড টুল, ওয়ার্প টুল। এগুলো এই জন্যই হচ্ছে খুব অল্প অল্প ছোট ছোট কাজ, এই জন্য এগুলো মডিউলার রাখা নেই। আপনারা চাইলে একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন, খুবই সিম্পল কাজ। তারপর আইড্রপার টুল। আচ্ছা, আইড্রপার টুল আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকের ক্লাসে না দেখি। আমরা নেক্সট ক্লাসে আইড্রপার টুল দেখে ফেলবো। আমরা গত ক্লাসে একটা স্কিপ করে আসছিলাম, অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা দেখে ফেলবো সামনের ক্লাসে।
আচ্ছা, এখানে আইড্রপার টুলের পরে হচ্ছে আমাদের টাইপ টুল, এক্সপ্লেইন, তারপর সরি এক্সপান্ড আছে। টাইপ টুলটা দেখবো, এখানে হচ্ছে টেক্সট ওয়ার্ব দেখবো, আর হচ্ছে এক্সপান্ড করা জানবো। আচ্ছা, টাইপ টুলের কাজ এখানে অনেক বেশি ইলাস্ট্রেটরে। যেমন এখানে আমরা তো টাইপ টুল দিয়ে নরমালি টাইপ করতে পারি, যেটা নরমাল টাইপ টুল আমাদের। যেমন ধরেন এখানে আমি লিখলাম, আমার নাম লিখলাম এই জায়গায়, হ্যাঁ এইভাবে হচ্ছে ভার্টিক্যালি টাইপ হলো। হ্যাঁ, এখান থেকে আমরা সরি হরিজন্টালি টাইপ করলাম, এখানে আমরা কিন্তু ভার্টিক্যালিও টাইপ করতে পারি নিচে একদম ঠিক এই জায়গায় দেখেন ভার্টিক্যাল টাইপ টুল। এখানে টাইপ টুল আমরা টাইপ করলাম, এটা মিডলও রাখতে পারি, এটা সেন্টারও রাখতে পারি, এটা রাইটও রাখতে পারি, অ্যালাইনমেন্ট আমরা এই জায়গায়ও চেঞ্জ করতে পারি, যেটা আমরা ফটোশপেও করতে পারতাম। এখানে আপনি টেক্সটের নাম কিভাবে চেঞ্জ করতে পারি আমরা, এখানে আমরা এখান থেকে যদি দেখি যেমন রোবটও লিখলাম, এখানেও সেম রোবটও চলে আসবে। এখান থেকে টেক্সটের টাইপ যেটা যদি চাই মিডিয়াম, যদি চাই বোল্ডও করতে পারি, হ্যাঁ ফন্টের সাইজ বাড়াতে পারি কমাতে পারি এখান থেকে। এই জিনিসগুলো আমরা এই জায়গায় করতে পারি। আচ্ছা, এখন আমরা ফটোশপে যেরকম এরিয়া টাইপ টুল নিয়ে কাজ করতাম, যেমন ধরেন এই জায়গায় টাইপ টুলটা নিলাম, ড্র্যাগ করতাম, ড্র্যাগ করে এই জায়গায় পেস্ট করতাম। যেমন আমরা যদি কিছু একটা কপি করে নিয়ে আসি এই জায়গায় লরেনসন থেকে, কপি করে নিয়ে আসলাম এই জায়গায়, আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম এটা। ও সরি, কন্ট্রোল এ প্রেস করে এসে ক্লিক করে। আচ্ছা যাই হোক, তো আমরা এই জায়গায় হচ্ছে টেক্সটের সাইজটা একটু কমিয়ে দেই, ধরেন 24 করে দিলাম এই জায়গায়, বোল্ড না রেখে এটাকে রেগুলার করে দিলাম আপাতত। তো এখানে দেখেন আমার হাইফেন অন করা আছে, তারপর হচ্ছে লেফট অ্যালাইন আছে, এটাকে ধরেন আমি রাইট অ্যালাইন করে দিলাম, রাইট সাইডে চলে আসলো। তো এইভাবেও তো আমরা ড্র্যাগ করে, আচ্ছা আমরা এরিয়া দেখা দিতাম, ফটোশপও দেখা দিতাম, এখানে আমরা দেখা দিতে পারি। কিন্তু এখানে এরিয়া টাইপ টুল নামে একটা অপশন আছে, যেটা আমরা একটু পরে দেখবো। যেমন এখানে আমরা কিন্তু টেক্সটের যে অপশনটা পাইতাম, মানে ক্যারেক্টার প্যালেটটা যেটা পাইতাম, এটা কিন্তু এই জায়গায় নাই। তো এটা কিভাবে আমরা আনতে পারি, উইন্ডো থেকে আমরা আনতে পারি হয়তো, বা দেখি উইন্ডোতে আছে কিনা। উইন্ডোতে মেবি নাই, দেখি উইন্ডোতে নাই, ভিউতে, আচ্ছা ভিউ তো পাই না, উইন্ডো তো পাই না। এটা শর্টকাট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, ক্যারেক্টার প্যালেটটা চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, যেটা ফ্রি ট্রান্সফর্মের জন্য আমরা ক্রিয়েট করতাম ফটোশপে, এই শর্টকাটটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে ক্যারেক্টার প্যালেট আনতে পারবো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে। কন্ট্রোল টি নিয়ে আসলাম, এখানেও সেম অপশনগুলো এই জায়গায় পাবো আমরা, এবং শো অপশন দিলাম। আপনার এখানে এরকম হাইড অপশন থাকতে পারে, এরকম অল্প এতটুকু অপশন থাকতে পারে, এটাকে এই অ্যারোতে ক্লিক করে শো অপশনস দিবেন, তাহলে সবগুলো অপশন আপনি এই জায়গায় দেখতে পারবেন। তো এখানে ফটোশপের মতো অপশনগুলো আছে, যেমন ফটোশপে যেরকম আমরা স্কোয়ার দিতে পারতাম, নিচের ইয়ে দিতে পারতাম, লাইন হচ্ছে লাইন ক্রিয়েট করতে পারতাম, মাঝখানে টেক্সট দিতে পারতাম, ক্যাপস লক দিতে পারতাম, হ্যাঁ এই ব্যাপারগুলো আমরা এই জায়গায়ও দিতে পারবো। যেমন এখানে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এগুলো পাবো আমরা এই জায়গায়। লিডিং ভ্যালু কমাতে বাড়াতে পারবো, এখান থেকে ধরেন আমরা লিডিং ভ্যালু দিয়ে দিব, লিডিং ভ্যালু ধরে দিয়ে দিলাম 36, এখানে লিডিং ভ্যালু 36 অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে একটা টেক্সট হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড বা ক্যারেক্টার টু ক্যারেক্টার স্পেস বাড়ায় দিব, কিন্তু বাড়ছে। এখান থেকে সেম কাজগুলো আমরা এই জায়গায় করতে পারবো। তারপরে একটা সার্টেন টেক্সটকে ধরে বড় করব, এটা কিন্তু আমরা ফটোশপে করতে পারতাম। এখানে 200% দিয়ে দিলাম, বড় হয়ে গেল, চ্যাপ্টার হয়ে গেল। আমরা এটা উইডথটাকেও 200% করে দিব, সমান হয়ে গেল। তারপর যে কোনো একটা টেক্সটকে ধরে আমরা চাইলে উপর নিয়ে যেতে পারি। এখান থেকে যদি উপর দিয়ে ক্লিক করি, প্লাসে দিয়ে ক্লিক করি, তাহলে উপরে উঠে থাকবে, মাইনাস দিয়ে ক্লিক করলে মানে নিচের দিকে অ্যারো প্রেস করলে এটা নিচের দিকে নামতে থাকবে। এটাকে আমরা বাই ডিফল্ট 0 রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা অপশন পাচ্ছি আমরা, যেটা হচ্ছে রোটেট করতে পারবো। দেখেন আস্তে আস্তে কিন্তু সে রোটেট হচ্ছে, 30 ডিগ্রি 36 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট হচ্ছে আস্তে আস্তে। তো এরকম করেও আপনি রোটেটও চাইলে করতে পারেন। 0 করে দিলাম, এইটা একটা নতুন অপশন এই জায়গায় পাচ্ছেন।
তাছাড়া বাকিগুলা সিমিলার, যেমন ক্যাপস লকের যে ব্যাপারটা, অল ক্যাপ, এটা দিলে সবগুলা বড় হাতের হয়ে যাবে। আর এটা দিলে সবার সামনে সবগুলা বড় থাকবে, বড় হাতের থাকবে, বাট পেছনের গুলো ছোট থাকবে। এই যে আবার এতে ক্লিক করবেন, এটা উঠে যাবে। আর এখানে এগুলো আমরা জানি, স্কোয়ার বি স্কোয়ারের সামনে আমরা এই অপশনগুলো ইউজ করব। আচ্ছা, আর প্যারাগ্রাফের মধ্যে আমরা কি কি পাই? প্যারাগ্রাফের মধ্যে এগুলো আমরা একটু পরে দেখি। যেমন এখানে তো আমরা এরিয়া টাইপ টুল মানে ড্র্যাগ করে পেস্ট করলাম, এগুলোকে ডিলিট করে দিই, টাইপ টুল নিলাম, এইভাবে ড্র্যাগ করে তারপরে এই জায়গায় পেস্ট করলাম। কিন্তু এটা ছাড়াও আমরা এই জায়গায় আরেকভাবে অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এখানে দেখেন এরিয়া টাইপ টুল নামে একটা অপশন আছে, এরিয়া টাইপ টুল। আপনি এখান থেকে এরিয়া টাইপ টুলটা নিয়ে কিভাবে এরিয়ার মধ্যে পেস্ট করতে পারেন। ধরেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেবেন, নিয়ে এই জায়গায় একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবেন। দেখার সুবিধার্থে এটা আমি স্ট্রোকে করে দিচ্ছি। এখান থেকে এরিয়া টাইপ টুলটা নেবেন, নিয়ে এখন এই জায়গায় জাস্ট যে কোনো একটা পাতের মধ্যে ক্লিক করবেন। এখন কন্ট্রোল ভি প্রেস করেন, এই এরিয়ার মধ্যে এই টেক্সটগুলো চলে আসবে। আমি হচ্ছে যে লিডিং ভ্যালু কাস্টমাইজ করা যায়, এর জন্য এরকম আসছে 100%। এগুলা কাজ করলে আবার চেঞ্জ করে ফেলতে হয় সাথে সাথে, নয়তো এরকম উল্টাপাল্টা হয়ে আসে। এইভাবে এরিয়াতে হচ্ছে আপনার, এটাকে রিসেট করে দেই, রিসেট প্যানেল এখন আগের মতো চলে আসছে বাই ডিফল্ট। আচ্ছা, এরকম আমি এখন রেক্টেঙ্গুলার মধ্যে দেখলাম। এটা চাইলে আপনি সার্কেলের মধ্যে করতে পারেন। যেমন এখানে একটা সার্কেল নিলাম, এটাকেও স্ট্রোকে রাখলাম দেখার সুবিধার্থে। এখান থেকে টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি প্রেস করি, এখানে এই সার্কেল অনুযায়ী এটা এই সার্কেলের এরিয়া অনুযায়ী ও এই জায়গায় পেস্ট হয়ে গিয়েছে। আমি সাইজ বাড়িয়ে দেই, থেকে লিডিং ভ্যালু বাড়িয়ে দেই। এখন যদি আমি মিডল লাইন প্রেস করি, কন্ট্রোল এ দিয়ে ধরুন প্যারাগ্রাফে আসলাম, মিডল করে দিলাম, এটা মাঝখানে চলে আসবে। এটাকে রাইট করে দিলাম, রাইট সাইডে চলে আসবে। এটাকে মিডল জাস্টিফাই করে দিলাম, হ্যাঁ লেফট জাস্টিফাই করে দিলাম। এটা সবগুলা লেফট সাইড থেকে জাস্টিফাই হয়ে আসবে। যদি এটা মিডল করে দেই তাহলে মিডল থেকে জাস্টিফাই হয়ে আসবে, রাইট দেই রাইট সাইড থেকে জাস্টিফাই হয়ে আসবে। আর যদি এটা দেই তাহলে চারপাশ থেকে, মানে লেফট রাইট কোনো কিছু না, সব দিক দিয়ে জাস্টিফাই থাকবে, মানে এরকম সার্কেল হয়ে থাকবে। এই যে এরকম সার্কেলের মধ্যে কিন্তু চলে আসছে। তো এখানে হাইফেন অন করা আছে, এই জন্য এরকম হাইফেন সহ আসছে। যদি আমি হাইফেনটাকে অফ করতে চাই, হাইফেনটা উঠাই দিলাম, চলে গেল হাইফেন। আচ্ছা, এখানে শুধুমাত্র যে সার্কেল বা ইয়ের মধ্যে ক্লিক মানে ক্রিয়েট করতে পারেন তা না, আপনি যদি এখান থেকে পলিগন নেন, পলিগনের মধ্যে টাইপ করতে পারবেন। পলিগন নিলাম, ধরেন এখানে এরিয়া টাইপ টুলটা নিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন এই এরিয়াতে বারবার কন্ট্রোল এ তে ক্লিক না করে এসে পড়ছে। তো এখানেও দেখেন সেম, বাড়িয়ে দিলাম দর প্রয়োজনে জাস্টিফাই দেয়া আছে, জন্য এরকম করে আসছে। আমি জাস্ট লেফট লাইন দিয়ে দিই। তো যে কোনো শেপ যদি চান যে পেন টুল দিয়ে করবেন, এখানে পেন টুল দিয়ে একটা শেপ আমি ক্রিয়েট করলাম এমনিতেই। করার পর এটাকে জাস্ট এরিয়া টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করব, কন্ট্রোল ভি প্রেস করলাম। আচ্ছা, এটা কপিটা চলে গিয়েছে, আমরা আবার কপি করে এটাকে এই এরিয়া অনুযায়ী এটা পেস্ট হয়ে গিয়েছে। যদি মিডল দিই তাহলে এই এরিয়াতে সে মিডল থাকবে। তো এই হচ্ছে এরিয়া টাইপ টুল। যে কোনো এরিয়াতে, পেন টুল হোক, আপনার রেক্টেঙ্গুলার হোক, ইলিপস হোক, যে কোনো ধরনের এরিয়াতে আপনি টাইপ করতে পারবেন। এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের সুবিধা। আর এখান থেকে তো ড্র্যাগ করে আমরা একটা রেক্টেঙ্গুলার বরাবরের মতোই ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা টুলস আছে তারপর, সেটা হচ্ছে টাইপ অন এ পাথ। এটা কিরকম? এটা হচ্ছে পাথ ওয়াইজ আপনার কাজ করবে। যেমন এখানে যদি একটা সার্কেল থাকে, এই সার্কেলের দেখেন এই যে উপরে যে পাথটা আছে, এই পাথের সাথে কাজ করবে। তো এটাকে স্ট্রোকে কনভার্ট করে নেবেন টাইপ করার আগে। টাইপ অন এ পাথ টুলটা নিলাম, নিয়ে এই পাথের মধ্যে ক্লিক করলাম। এখন যদি কন্ট্রোল বি প্রেস করি, দেখেন এই পাথের মধ্যে এই জায়গায় পেস্ট হয়েছে সার্কেল অনুযায়ী। এটা যে শুধুমাত্র এইভাবে পেস্ট হয় তা না, যেমন বা এরকম সার্কেলের মধ্যে হয় তা না। পেন টুল নিলেন, পেন টুল নিয়ে এখানে একটা পাথ ক্রিয়েট করলেন,
হ্যাঁ, এটাকে আমি স্ট্রোকে রাখলাম। এখান থেকে আমি টাইপ অনে পাথ টুলটা নিলাম, নিয়ে পাথের মধ্যে ক্লিক করব। এখন যাই লিখবো না কেন এই পাথের অনুযায়ী লেখা হবে। লেফট মিডল লাইন দেওয়া আছে জন্য মাঝখানে আসছে, যদি আমি লেফট লাইন দিই তাহলে লেফট সাইড থেকে আসবে। আপনি যাই লিখবেন এই পাথ যেইভাবে যাবে, যেই ওয়েবি আকারে যাবে ওইভাবেই টাইপ করবে। এটা হচ্ছে টাইপ অনে পাথ। এখানে যা কিছু দেখলাম আমরা সবগুলো হচ্ছে হরিজন্টালি, তারপরে সেম জিনিসগুলো সবগুলো ভার্টিক্যালি হবে। যেমন ভার্টিক্যাল টাইপ টুল ফার্স্টে, এটা হচ্ছে এখানে আমি মুসাদ্দিকুর রহমান লিখেছিলাম কি হরিজন্টালি, এখন আমি মুসাদ্দিকুর রহমান লিখি, এখানে ভার্টিক্যালি হয়ে আসছে। এখন আবার এন্টার প্রেস করি, উপরে চলে যাবে। আবার এখানে লিখলাম এই হচ্ছে আপনার ভার্টিক্যালি টাইপ। আর যদি এটাকে এরিয়া ওয়াইজ ক্রিয়েট করি, যেমন এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে একটা এরিয়া ক্রিয়েট করি। এখন যদি ভার্টিক্যালি টাইপ অনে পাথ নেই বা এরিয়া নেই, এরিয়া নিয়ে আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করি, এরিয়া অনুযায়ী সে টাইপ করবে। ভার্টিক্যালের ক্ষেত্রে টপ, মিডল আর বটম এই তিনটা অ্যালাইনমেন্ট পাবেন। লেফট রাইট মিডল হচ্ছে আমরা হরিজন্টালের সময় পাই। আর সেম ওয়েতে ভার্টিক্যালিও টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল আছে। যেমন এখান থেকে আমরা যদি পেন টুল নিয়ে এখানে একটা ওয়েব ক্রিয়েট করলাম, পাথে রাখলাম, এটাকে ভার্টিক্যাল টাইপ অনে পাথ নিলাম। এখন যদি আমরা কিছু একটা লিখি, টপে দিয়ে দিই, এখন কিছু একটা লিখি, ওইভাবেই সে টাইপ হবে ভার্টিক্যালি। আর এখানে অপশনগুলো আমরা সিমিলার, যেমন আমরা যেরকম ফটোশপে কাজ করতাম। আমি অপশনগুলো দেখিয়ে দিই, তারপরেও দেখেছি, তারপরে দেখিয়ে দিই। এখানে একটু ছোট করে দিলাম। আচ্ছা, ফার্স্টে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার লেফট সাইড থেকে কতখানি আপনি গ্যাপ রাখতে চাচ্ছেন। যেমন এখানে আমি যদি 25 দিয়ে দেই, তাহলে 25 পিটি হচ্ছে সে গ্যাপ রেখে স্টার্ট করবে লেখা। তারপর হচ্ছে যদি সেম জিনিস 0 করে দেই, এখানে আমি অ্যাপ্লাই করি, এখানে আমি লিখি 25, তাহলে সে শুধুমাত্র উপরের লাইন থেকে ও যে 25 পিটি গ্যাপ রাখবে। দেখেন সবকিছুর মধ্যে উপরে আইকনটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তারপরে এই সাইডে যে ব্যাপারটা, এটা হচ্ছে যদি লেফট অ্যালাইন থাকে, যেমন এই টেক্সটে যদি আমার রাইট অ্যালাইন থাকে, তাহলে রাইট সাইড থেকে যদি আমি 25 পিটি দেই, তাহলে সে 25 পিটি গ্যাপ রেখে লেখাটা স্টার্ট করবে, মানে টাইপ কোকাপটা রাখবে। তারপর এই যে নিচের ব্যাপারটা, নিচের গুলো হচ্ছে ইয়ের ক্ষেত্রে, প্যারার ক্ষেত্রে। যেমন এখানে একটা প্যারা আছে, যদি আমি এটাকে একটা এন্টার প্রেস করে এটাকে নিচে নিয়ে নিই, এখন কয়টা প্যারা আমার এখানে? 2টা, কারণ এখানে আমার টেক্সট শেষ, তারপর একটা এন্টার গিয়েছে। এন্টার যাওয়া মানে আরেকটা প্যারাতে চলে যাওয়া। এখন যদি এখানে আমি 25 পিটি দিয়ে দিই, তাহলে একটা প্যারা থেকে আরেকটা প্যারার গ্যাপ 25 পিটি চলে যাবে। তো এটা কিভাবে ক্রিয়েট করে? এটা হচ্ছে উপরের, যেমন এইটা হচ্ছে নিচের প্যারা থেকে উপরের প্যারার গ্যাপ ক্রিয়েট করেছে। হ্যাঁ, আর এইটা যেটা, এটা হচ্ছে নিচের প্যারা থেকে এটা হচ্ছে উপরের প্যারা থেকে নিচের প্যারার গ্যাপ। হ্যাঁ, এইটা দুইটার আউটপুট সেম, বাট দুইটার কাজটা ডিফারেন্ট। এটা হচ্ছে স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের পরের স্পেস, আর এটা হচ্ছে প্যারাগ্রাফের আগের স্পেস। যেমন সেম জিনিসটা যদি আমরা এখানে 0 করে দেই, দিয়ে আবার এখানে 25 দেই, আউটপুটটা কিন্তু সেম, জাস্ট কি হচ্ছে, এটা হচ্ছে স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। আর এখানে যেটা আছে এই যে হাইফেন, হাইফেন আমরা সব সময় অফ রেখে কাজ করব, এটা অন রাখবো না। আবার গ্রাফিক ডিজাইনে কখনোই হচ্ছে আমরা হাইফেন অন রেখে কাজ করব না। আর টেক্সট এক্সপ্যান্ডের যে ব্যাপারটা, এক্সপ্যান্ডের ব্যাপারটা হচ্ছে এই টেক্সটটা দেখেন এখন টাইপোগ্রাফিতে আছে। দেখেন আমি যে কোনো সময় টাইপ টুলটা নিয়ে এটা ফন্ট চেঞ্জ করতে পারবো, এটা সাইজ চেঞ্জ করতে পারবো, এটা বোল্ড রেগুলার করতে পারবো। কিন্তু আমরা যদি চাই এইটাকে এক্সপ্যান্ড করে এটাকে শেপে কনভার্ট করে ফেলতে পারবো, সেটা কি রকম? সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে দেখেন অবজেক্ট এন্ড ফিল, এটা দিলাম। যদি স্ট্রোক থাকতো তাহলে স্ট্রোকের অপশনটা অন হতো। এখন যদি দেখি
এটা কিন্তু আর স্ট্রোকে নাই, এটা ফিলে চলে আসছে। এখন যে কোনো একটা টেক্সট ধরেও আপনি এটাকে আনগ্রুপ করে যে কোনো একটা টেক্সট ধরেও আপনি চাইলে ফ্রি হ্যান্ডে ড্র্যাগ করে এটাকে বড় ছোট করতে পারবেন। ইভেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়েও যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে বড় করতে পারবেন। তো আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, যখন আমরা আউটপুট দিয়ে যাব, তখন হচ্ছে এই টেক্সটগুলোকে আমাদের এক্সপান্ড করে দিতে হবে, যেটা প্রিন্ট রেডি করতে হবে। তো এটা আমরা সামনের ক্লাসে শিখবো। লোকাল ক্লাসে হচ্ছে এক্সপান্ডের ইউজ আছে, টেক্সট কিভাবে এক্সপান্ড করে আমরা যেটা ওই ওয়ার্ড মার্ক লোগো দেখেছি বা লেটার মার্ক লোগো দেখেছি, ওগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, ডিফারেন্ট কালার দিতে পারি। এখন যদি চাই এক একটা ক্যারেক্টারও চাইলে আমি এক এক রকমের কালার আমি দিতে পারবো। এক একটা ক্যারেক্টার আমি আলাদা করে হচ্ছে অর্ধেকটা এই কালার অর্ধেকটা অন্য কালার, সেটা আমি দিতে পারবো। তো এটা যে ফুললি আমার এখন শেপে কনভার্ট হয়ে গেছে, এটা এখন টাইপোগ্রাফিতে নেই। আর টেক্সট ওয়ার্পের যে ব্যাপারটা, টেক্সট ওয়ার্পটা হচ্ছে আপনার ধরেন এখানে আমি লিখলাম বোল্ড করে দিতে পারি, অথবা রেগুলার থাকুক বা সেমি বোল্ড থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখন এই টেক্সটটা আমি লিখলাম, লিখার পর এটাকে সিলেক্ট করব। এই অ্যালাইনমেন্টের পাশে মানে লেফট রাইট অ্যালাইনের পাশে দেখেন একটা অপশন আছে মেক এনভেলপ, এখানে ক্লিক করবেন অ্যারোতে। হ্যাঁ, মেক উইথ ওয়ার্প এই অপশনটা অন করা আছে কিনা, মানে এটাতে সিলেক্ট থাকলে, এটাকে যদি সিলেক্ট না থাকে বাই ডিফল্ট এটাই সিলেক্ট থাকে, এটাকে সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করবেন। করার পর এরকম একটা ওয়ার্প অপশন আসবে, এখান থেকে প্রিভিউটা অন করে দিবেন। এখান থেকে দেখেন উপরে যেটা ব্লেন্ড অপশনটা আছে, এখানে 50% আছে, যদি বাড়ান এটা আরো উপর দিকে উঠতে থাকবে, 100% করলে একদম উপরে চলে যাবে। মানে এইভাবে টেক্সট ওয়ার্ক করে আপনি চাইলে রাউন্ড করতে পারেন। যেমন এটা যদি এই সাইডে নেন তাহলে নিচের দিকে নামতে থাকবে, মাইনাসে নিলে নিচের দিকে নামতে থাকবে, -100% দিলে একদম নিচে চলে যাবে। আর এটা বাই ডিফল্ট 0 থাকে। এরকম আপনি হরিজন্টালি করতে পারেন, ভার্টিক্যালও চাইলে করতে পারেন। ভার্টিক্যাল দিলেন, এইভাবে আসলো, এইভাবে একটা পাশ বড় ছোট রাখতে পারেন। আর এই মাইনাস সাইডে গেলে এই পাশটা বড় ছোট হবে। এরকম ভাবেও কিন্তু টেক্সট ওয়ার্ক করা যায়। তারপর ধরেন আপনি এটাকে 0 রাখলেন, তারপর নিচে যে অপশনগুলা, এইগুলা কিরকম কাজ করে, এটা একটা সাইড বড় করছে, একটা সাইড ছোট করছে। যেমন এখান থেকে আপনি হরিজন্টালি এরকম করলেন, একটা সাইড দেখেন চিকন হয়ে মোটা হয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আবার এই ফ্লোটা এইভাবে যাবে। আর এখানে ভার্টিক্যালটা কিভাবে হবে, ভার্টিক্যালটা হবে আপনার 0 করে দেই, ভার্টিক্যালটা হবে এরকম ফ্ল্যাট হয়ে গেল। এখন শ্যাডোর ব্যাপারে, যেমন পিছনের দিকে শ্যাডো আছে, এই জিনিসটা কিন্তু এইভাবে করতে পারেন। প্রয়োজনে পরে অপাসিটি আপনি কমিয়ে দিলেন, আর মাইনাস দিয়ে গেলে এইভাবে যাবে, মানে সোজাসুজি ভাবেই যাবে। তো ব্লেন্ড টুল দিয়ে এরকম ইফেক্ট গুলো অ্যাপ্লাই করতে পারেন আপনি। আর এই উপরের যে হরিজন্টাল ভার্টিক্যালের ব্যাপারটা, মানে অ্যাঙ্গেলের ব্যাপারটা, এটা এইভাবে না করে আপনি অন্যভাবেও করতে পারেন। যেমন এই যে টাইপ টুল নিয়ে আপনি হচ্ছে টাইপ টুলটা নিয়ে টাইপ অনে পাথ নেবেন, আপনি একটা ইলিপস নিয়ে তারপর টাইপ অনে পাথ, তারপর এই সার্কেলের মধ্যে টাইপ করলে কিন্তু এর চেয়েও সুন্দরভাবে রাউন্ডেড হয়ে আসে। তারপর যদি প্রয়োজন হয় এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ওইটা কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্ট। ছোট্ট অল্প করে রাখলেন এই জায়গায়, ওকে প্রেস করলেন, দেখেন টেক্সটটা কিরকম সুন্দর লাগছে না? মনে হচ্ছে না এই সাইডটা অনেক সামনের দিকে, এই সাইডটা অনেক দূরে? তো এইভাবে টেক্সট ওয়ার্ক করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আইড্রপার টুলটা আমরা সামনের ক্লাসে দেখবো, আজকের ক্লাসে না দেখি। কাইন্ডলি না থাকলেও বলবেন।
ওকে। আচ্ছা, তো আমরা ক্লাসের মাঝখানে যে একটা টপিক স্কিপ করে আসছিলাম সেটা হচ্ছে ব্রাশ টুল। আমরা আইড্রপার টুল আর হচ্ছে এখান থেকে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট, এই দুইটা জিনিস বাকি রেখেছি। এই দুইটা হচ্ছে আমরা 12 ক্লাসে দেখে ফেলবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা হচ্ছে আজকে ক্লাসে যেন কি বাকি ছিল, মান্ডালা ডিজাইন বাকি ছিল। তো মান্ডালাটা অ্যাকচুয়ালি কি যদি আমরা একটু গুগল করি, এখানে আমরা লিখলাম মান্ডালা ডিজাইন, লিখে সার্চ করলাম। এই টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলোকে বলা হয় মান্ডালা ডিজাইন। এই যে এই ধরনের ডিজাইনগুলোকে বলা হয় মান্ডালা ডিজাইন বা মান্ডালা আর্টও বলা হয়। হ্যাঁ, তো এগুলো ক্রিয়েট করা আপনার কাছে অনেক ইম্পসিবল মনে হতে পারে, কিন্তু এগুলো অনেক ইজি একটা কাজ। আপনার যদি মোটামুটি মাউসটা খুব ভালোভাবে ইউজ করতে পারেন বা মাউসে আপনার যদি হাতটা স্মুথ হয়ে থাকে তাহলে অনেক ইজি ওয়েতে অনেক সুন্দর সুন্দর মান্ডালা আপনি ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসলামিক বিভিন্ন ধরনের পোস্টে, তারপর হচ্ছে আপনার বিয়ের কার্ডে দেখা যায় এই ধরনের মান্ডালা ডিজাইন গুলা খুব হচ্ছে যায় আর কি, খুব সেল হয় এই মান্ডালা ডিজাইন গুলা। তো বাইরের যে বড় বড় ডিজাইনার আছে তারা হচ্ছে মাউস প্যাডে হচ্ছে পেন ইউজ করে, বাট বাংলাদেশে অনেক ভাই আছে যারা নর্মাল মাউস দিয়েও তারা এই মান্ডালা গুলা ডিজাইন করে থাকে। তো সেই জন্য আপনার অনেক বেশি মাউসে স্মুথ হতে হবে, অনেক বেশি মাউসে ব্রাশ টুল, পেন টুল এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমার নেটটা মনে হয় প্রবলেম করছে, সবাই কি আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পারলে তো ভালো, তাহলে আমরা কন্টিনিউ করে ফেলি যেহেতু সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন এই মান্ডালা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের একটা টেমপ্লেট রেডি করতে হবে। টেমপ্লেটটা আমরা কেন করব? কারণ দেখেন এই যে আমরা কাজটা করব, এখানে ধরেন এই জিনিসটা আমরা করে ফেললাম স্মুথলি, কিন্তু এই সব জায়গায় কিন্তু একইভাবে হয়তো আমাদের নাও হতে পারে, মিস্টেক হতে পারে। এখানে দেখেন যা এখানে ক্রিয়েট করেছে সব কিন্তু চারপাশে এখানে যেটা ছিল সবগুলো কিন্তু সব সাইডে ক্রিয়েট হয়েছে, তো আমাদের সিমিলার নাও হতে পারে, একটা প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা যে না হয় এই জন্য আমরা এমন একটা টেমপ্লেট ডিজাইন করব যে টেমপ্লেটের মাধ্যমে আমরা অনেক ইজি ওয়েতে এক জায়গায় ক্রিয়েট করলে যাতে সব জায়গায় ক্রিয়েট হয়ে যায়। এই জন্য একটা টেমপ্লেট রেডি করব। টেমপ্লেটটা রেডি করব কিভাবে বা টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কি? আমার কাছে রেডি করা একটা টেমপ্লেট আছে, ওটা দিয়ে আমি একটু দেখাচ্ছি আপনাদের টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কিরকম হয়। এই যে এরকম একটা টেমপ্লেট যে আমি ক্রিয়েট করেছি। এখন ধরেন এখানে আমি ব্রাশ টুল নিলাম, নিয়ে এখানে ড্র্যাগ করি, এক জায়গায় ড্র্যাগ করলাম, দেখেন সব জায়গায় ক্রিয়েট হয়ে গেল। এখানে এইভাবে ড্র্যাগ করি, দেখেন এক জায়গায় ড্র্যাগ করছি সব জায়গায় ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমার ইজি হয়, এখানে একটা ডট দিলেও কিন্তু আমার সব জায়গায় ডট হয়ে আসতেছে। এটা এইভাবে না দিয়ে এইভাবে দেই, এখানে একটা ডট দেই, দেখেন সব জায়গায় কিন্তু ডট হয়ে আসছে। আবার তার পাশে একটা ডট দেই, তা আপনি এই জায়গায় যা ক্রিয়েট করবেন সব জায়গায় সেম জিনিসগুলোই অ্যাপ্লাই হবে। এই জন্যই হচ্ছে আমরা এই টেমপ্লেটটা রেডি করব যাতে অনেক ইজি ওয়েতে আমরা একটা মান্ডালা ডিজাইন করতে পারি। আচ্ছা, এটা কিভাবে ক্রিয়েট করব? এটা ক্রিয়েট করার একটা ওয়ে আছে, একটু ফলো করবেন, মনোযোগ সহকারে দেখবেন। হয়তোবা কয়েকবার আপনি রেডি মানে ক্রিয়েট করলে এটা রেডি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন কোত্থেকে কি করা হয়েছে। জাস্ট আমার স্টেপগুলো ফলো করবেন। আচ্ছা, আমরা এট ফার্স্ট একটা সেকেন্ড একটু হোল্ড করবেন। আচ্ছা, এই টেমপ্লেটটা রেডি করার জন্য আমরা এট ফার্স্ট ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা একটা স্কোয়ার একটা ডকুমেন্ট সেটআপ নিব। এখানে 10x10 ইঞ্চি আছে, আপনি যারা 10x10 ইঞ্চি নিতে পারেন অথবা 15x15 ও নিতে পারেন। মানে একটা স্কোয়ার একটা ডকুমেন্ট সেটআপ নিব। এখানে আমাদের হচ্ছে ব্লিডের প্রয়োজন নাই, কারণ এটা আমরা ডিরেক্টলি প্রিন্ট করাবো না, এটা অন্য একটা ডিজাইনে নিয়ে তারপর অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে সিএমওয়াই কে কালার মোড রাখলাম। আপনি চাইলে সিএমওয়াই কে যদি ওয়েবে করেন তাহলে হচ্ছে 8GB, এখান থেকে ইঞ্চিস না দিয়ে তখন পিক্সেলস দিবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে সিএমওয়াই কে রাখলাম, ওকে প্রেস করব। করার পর নতুন একটা ডকুমেন্ট সেটআপ আসবে। আসার পর এটা লেয়ার প্যালেটে যাবেন, উইন্ডো থেকে
উইন্ডো থেকে হচ্ছে লেয়ারস অথবা কিবোর্ড থেকে F7 প্রেস করবেন, লেয়ারটা আসবে। এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে রিনেম করে ফেলবেন। এই লেয়ারটার নামটা চেঞ্জ করে আপনি ওয়ার্ক এরিয়া অথবা ওয়ার্কিং এরিয়া এরকম একটা নাম দিয়ে দিলেন। ওয়ার্কিং এরিয়া দিয়ে দিলাম যাতে আমাদের এই লেয়ারটা মনে থাকে, এই লেয়ার আমরা কাজ করছি। তো এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি হচ্ছে দুইটা লাইন ক্রিয়েট করবেন। আমি যেহেতু লাইন সেগমেন্ট টুল শিখেছি আজকে, আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে দুইটা লাইন আমি এই জায়গায় ক্রিয়েট করছি। একদম সোজা শিফট প্রেস করে একটা লাইন ক্রিয়েট করলাম। এই লাইনটাকে আমি দুইটা লাইন লাগবে যেহেতু আমি একটাকেই দুইটাতে কনভার্ট করতে পারি, এক পিটি থাকুক এটা সমস্যা নেই। এখান থেকে আমরা এটাকে কি করব, এই লাইনটাকে ধরে আমরা হরিজন্টালি মিডল করে ফেললাম, ভার্টিক্যালি মিডল করে ফেললাম। হ্যাঁ, এই মিডল গুলো তো আমরা জানি অলরেডি, হরিজন্টালি ভার্টিক্যালি আমরা মিডল করে ফেললাম। তারপর এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা এটাকে রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখান থেকে প্রিভিউটা অন অফ করে চেক করব, হ্যাঁ হয়ে গেছে রোটেট। এটা একটু কপি করব, আগেরটা কিন্তু থাকতে হবে। এটাকেও আমরা হরিজন্টালি ভার্টিক্যালি মিডল করে দিলাম, অলরেডি আছে, তারপর চেক করলাম দিয়ে। আচ্ছা, দুইটা যখন আপনার রেডি হয়ে যাবে, হয়ে গেল, এখন একটা ব্রাশ টুলটা নিব। প্লেন ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে লাইন রাখবো, ইউনিফর্ম, ওকে রেখে আমরা এই জায়গায় এরকম কিছু একটা ক্রিয়েট করব। অনেক বড় হয়ে গেছে, আমি ছোট্ট একটা এরকম এস এর মতো এই টাইপের একটা কিছু ক্রিয়েট করলাম। আচ্ছা, ক্রিয়েট করার পর আপনি এই সবগুলোকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা এই ওয়ার্কিং এরিয়ার সাইডে এই যে গোল সার্কেলটা আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে অটোমেটিক সবকিছু সিলেক্ট হয়ে যাবে। সবকিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি যাবেন কোথায়, ইফেক্টে। আমি আবারও বলি, সবকিছু এই সার্কেলের মধ্যে ক্লিক করলে আপনার ডকুমেন্ট সেটআপে যা আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আপনি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন। এখান থেকে এই অপশন ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর অ্যাট ফার্স্ট কি করবেন, যে রিফ্লেক্ট এক্স যে অপশনটা আছে এটাকে অন করে দিবেন। তারপর এখানে কপি দিবেন 1। এই ফার্স্ট স্টেপে এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, এখন জাস্ট ওকে প্রেস করবেন, এটা একটা কপি হয়ে যাবে। তারপর সেম, যদি এই সিলেকশনটা অলরেডি আছে তার সিলেকশন করার প্রয়োজন নাই। আবার কি করবেন, এখান থেকে সেম আবার ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আবার এখান থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আবারও ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করে এবার যেহেতু আবার অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো অ্যাপ্লাই নিউ ইফেক্টে আবার ক্লিক করব। ওয়ার্নিংটা আসবে সবসময়। এখান থেকে আবারও আমরা এখান থেকে রিফ্লেক্ট এক্স আর অন করব না, একবার যেহেতু অন করা আছে। এখান থেকে আমরা অ্যাঙ্গেল দিয়ে দিব 30 ডিগ্রি, আর এখানে আমরা কপি ইউজ করব 11। প্রিভিউ দিয়ে দেখতে পারি, দিলাম, এরকম হলো। এখন জাস্ট আমরা ওকে প্রেস করে দিলাম। আচ্ছা, ওকে প্রেস করার পর এখন এই লেয়ার প্যালেটে ক্লিক করব। ক্লিক করে এই যে দুইটা আছে লেয়ার আছে, নিচে যে লাইন আছে লাইনটা আমরা দুইটা অফ করে দিব। আই অফ করে দিয়ে আমরা এখানে আবারও দুইটা লাইন ক্রিয়েট করব। এখানে আমরা একটা লাইন ক্রিয়েট করলাম। লাইন ক্রিয়েট করার পর এটাকে আমরা আবার হরিজন্টালি ভার্টিক্যালি মিডল করে দিলাম। দেখেন একটা লাইন ক্রিয়েট করার পরে কিন্তু এই ইফেক্টটা আবারও সব জায়গায় অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটাকে আবার হরিজন্টালি ভার্টিক্যালি মিডল করে দিলাম। দেওয়ার পর আমরা তো মাঝখানে লাইনটা সিলেক্ট করেই আছে, থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আবার ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা এটাকে রোটেট করব। এখানে আমরা রোটেট করব কি -15 ডিগ্রিতে, -15। প্রিভিউটা অন করলাম, করার পর এখানে আমরা কপি করব না, কিন্তু আমরা এটা ওকে প্রেস করব। -15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেল। এখন আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে পেন টুলের
আমরা ঠিক মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব, জুম করে নিলাম যাতে একদম মাঝখানে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ক্রিয়েট করার পর এখানে এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ডিলিট করে দিলাম। এখানে একটা মিস্টেক হয়েছে, মেবি ডুপ্লিকেট হলো কেন এটা। ডিরেক্ট সিলেকশন চুজ করলাম, গ্রুপ সিলেকশন, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন চুজ করলাম, তারপর এটা নিলাম, ডিরেক্ট প্রেস করলাম। সেকেন্ড, এখানে কোন একটা অ্যাকশনে ভুল হচ্ছে। যা যান শেষ হোক, তারপর আমরা দেখি প্রবলেমটা সলভ করতে পারি কিনা। কি মিস্টেক হলো এই জায়গায়। আচ্ছা, আমরা আবারও সেম জায়গায় যাই, নতুন একটা ডকুমেন্ট সেটআপ নিয়ে দেখি এখানে হয় কিনা। তারপর রিসেট করে নিই। আমি সেম কাজগুলোই করছি, এই জন্য আর এক্সপ্লেন করছি না।
হ্যাঁ এখন ডিলিট হয়েছে। তারপর আমরা পেন টুলটা নিব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা পেন টুলটা নিব, নেওয়ার পর এখানে অ্যাড করে ফেলবো। অ্যাড করে এটা অ্যাড হয়ে যাওয়ার পর শিফট প্রেস করে উপরে আসবো একদম সোজা। তারপর এইখান থেকে এইটুকু অ্যাড করে ফেলবো। দেখেন চারপাশে কিন্তু অ্যাড হয়ে যাবে, কারণ এটা একটা ইফেক্টের মধ্যে আছে। তারপর আমরা কি করব, এই যে ওয়ার্কিং এরিয়াটা সিলেক্ট করে আমরা হচ্ছে নিচে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস একটা অপশন আছে, এখানে দেখেন মেক এন্ড রিলিজ ক্লিপিং মাস, তো এইটাতে ক্লিক করব, তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিপিং হয়ে যাবে। এখন যদি একটু ব্রাশ টুল নিয়ে ড্র্যাগ করে দেখি কাজটা হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। দেখেন এক জায়গায় ড্র্যাগ করলে কিন্তু সব জায়গায় ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন নিচের লাইনগুলো আমরা চাইলে অন করে দিতে পারি, অথবা আমরা পরেও চাইলে এগুলো অন করতে পারি। আমরা নিচের লাইনগুলো অফই রাখলাম আপাতত। তো আমরা এই জায়গায় কি করব, আমরা এই জায়গায় এটাকে লক করে দিব, এই লেয়ারটাকে লক করে দিয়ে আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে লেয়ার 2 এটার নাম আমরা চেঞ্জ করে ফেলি, কারণ এখানে আমরা কতগুলো গাইড ক্রিয়েট করব। এখানে এই লেয়ারের নাম দিয়ে দিলাম গাইড। তারপর এই গাইড লেয়ারটা সিলেক্ট রেখে আমরা এখন এরকম একটা লাইন ক্রিয়েট করব। এই লাইনগুলোতে এমন একটা কালার দিব যেটা আমরা এখন পর্যন্ত দিইনি, ধরুন এই ধরনের রেডিশ একটা কালার দিলাম, এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি মিডল করে দিলাম। দেওয়ার পর আমরা এখন আবার এটাকে সিলেক্ট রেখে আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা এই লাইনের অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যাঙ্গেল দিব হচ্ছে 15 ডিগ্রি, আর এখানে কপি দিব আমরা 11টা 11 দিয়ে আমরা ওকে প্রেস করে দিলাম। এখন দেখেন এটার 11টা কপি হয়ে গেল। এখন সেম জিনিস আমাদের আরো প্রয়োজন, যেমন আরো কিছু গাইড আমাদের প্রয়োজন যাতে আমরা আরো সুন্দরভাবে কাজ করতে পারি। এই লেয়ারটাকে অন করব, গাইড লেয়ারটাকে, এখান থেকে পাথ নামে একটা লেয়ার আছে, এটাকে ধরে আমরা এই যে এই ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ছেড়ে দিব, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিব, নতুন একটা লেয়ার হয়ে যাবে। এখন উপরটা সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন। এটা কেন করবেন, যাতে এটা থেকে ডিফারেন্ট ওয়েতে ওইটা থাকে। এখানে আপনি ট্রান্সফর্ম থেকে রোটেটে যাবেন, রোটেট থেকে হচ্ছে আমরা এখানে মাইনাস, এখানে তো আমরা ইউজ করব 7.5, হ্যাঁ তার ঠিক অর্ধেক, প্রিভিউটা অন করলাম, হয়ে গেল। এখন এইটার কালারটা আমরা ডিফারেন্ট করে দেব যাতে দুইটা দেখতে সিমিলার না লাগে, এটার কালার আমরা ব্লু করে দিলাম। এখন এই যে গাইড লেয়ারটা আছে এটাকে ধরে আমরা নিচে রেখে দেই, নিচে নামাই দিলাম, এই লেয়ারটাকে আনলক করে ফেলি। এখন আমরা এই যে এইটা আছে অ্যাসটা, এটা আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমাদের প্রয়োজন নাই, অথবা আই অফ করে দিতে পারি। এখন দেখেন আমার প্রিসেটটা রেডি হয়ে গেছে। এখন আমি চাইলে যে নিচে যে গাইডগুলো আছে এগুলোকেও অন করতে পারি, এগুলোকে আমি অন করে দিতে পারি, অথবা হাইড করে রাখতে পারি, সমস্যা নেই, কারণ আমার ওই গাইডগুলো দিয়েও কাজ হয়ে যাবে। লেয়ারটা সিলেক্ট রেখে এখন ব্রাশ নিয়ে আপনি যাই ক্রিয়েট করবেন না কেন তাই সব জায়গায় ক্রিয়েট হয়ে যাবে। এদিকে ড্র্যাগ করলে কিন্তু ক্রিয়েট হবে না, হ্যাঁ এদিকে ড্র্যাগ করলে ক্রিয়েট হবে না, এদিকে ড্র্যাগ করলে ক্রিয়েট হবে। এখানে যাই লিখবেন তাই কিন্তু চলে আসবে। এখানে যাই ড্র করবেন সব কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা এখানে এই যে এই জিরোটা আসছে এই জন্য এই অবস্থা, আমরা পয়েন্ট রাখবো না, নর্মাল রাখবো সবকিছু। আবারও চলে আসছে, আচ্ছা দাঁড়ান এটাকে সিলেক্ট করে তারপর চেঞ্জ করতে হবে। এটাকে আমরা সবসময় হচ্ছে রিসেট করে রাখবো, তাহলে এই ঝামেলাগুলো হবে না। তারপরেও কেন হচ্ছে,
পয়েন্ট নিয়ে দিলেও হচ্ছে। আচ্ছা, আমার সফটওয়্যারটা মেবি ঝামেলা করছে। আপনার এখানে মনে হয় এই ধরনের প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে আমি সলভ করে দিব, আমারটাও সলভ করতে হবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনার ডকুমেন্ট সেটআপ রেডি করবেন। তারপরে এর ভিতরে আপনি চাইলে ব্রাশ টুল নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, পেন টুল নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। পেন টুল নিয়েও ট্র্যাক এখানে কিছু একটা ক্রিয়েট করলে এখানে সেম জিনিসটা হয়ে যাবে। পেন টুলে এই ঝামেলাটা হচ্ছে না, পেন টুল নিয়েও করতে পারেন। এখানে আপনারা অন্য যে টুলসগুলো শিখেছেন ওগুলো দিয়েও করতে পারেন। যেমন আজকে যেরকম আমরা আর্ক টুল শিখেছি, আর্ক টুল দিয়ে কিন্তু অ্যাঙ্গেল করা যায়। আমরা যদি এখানে আর্ক টুল অ্যাপ্লাই করতে চাই সেটাও কিন্তু আমরা এই জায়গায় করতে পারবো। আর্ক টুলও কিন্তু আমরা এই জায়গায় ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আর্ক টুলটা কিন্তু দেখেন এক জায়গায় নিয়েছি, সব জায়গায় চলে আসছে। তো এখানে যাই ক্রিয়েট করবেন, ইভেন পেন্সিল টুল দিয়েও কাজ করতে পারবেন। পেন্সিল টুল দিয়েও যা ড্র্যাগ করবেন এই জায়গায় ক্রিয়েট হয়ে যাবে। এখানে চাইলে মোটা করতে চাইলে সিলেক্ট করে এখান থেকে পিটি সাইজ বাড়াই দিবেন, 15 করে দিবেন, 15 হয়ে যাবে। যতই করতে চান বা যতই মোটা রাখতে চান মোটা করতে পারেন, সমস্যা নেই, সব কাস্টমাইজ করতে পারেন। আর যদি ভুল হয়ে যায় তাহলে জাস্ট এক জায়গাটা সিলেক্ট করে ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে। যেমন ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আর এটাকে চাইলে আপনারা লকও করে রাখতে পারেন। লক করেও মনে হয় কাজ করা যায়, দেখি লক করে কাজ করা যায় কিনা। না, লক করে কাজ করা যায় না, সিলেক্ট করে কাজ করতে হবে, লক ছাড়াই কাজ করতে হবে। এখন আবার হচ্ছে। এই যে ইউনিফর্ম গুলোতে ঝামেলা হয়ে যায় মাঝে মধ্যে। আবার এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে পাথ থেকে। এই হচ্ছে মান্ডালার প্রিসেট। আপনারা মান্ডালা যে একদম সুন্দরভাবে এরকম করে করতে হবে তা না, যতটুকু পারেন ছোটখাটো যেইভাবে পসিবল করে ফেলবেন। একদম এরকম হতে হবে তা না, কারণ আপনারা অনেকেই আছেন যে পেন টুল অথবা ব্রাশ টুল এখন অতটা ইউজ টু না। আগে হচ্ছে একটু ইউজ টু হই, তারপর হচ্ছে আমরা মান্ডালা ভালো মতো শিখবো। তো মান্ডালার জন্য অবশ্যই ব্রাশ টুল, পেন্সিল টুল অথবা মাউসের ইউজ অনেক ভালোভাবে জানতে হবে। তো নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে একটা ব্রাশ টুল আর হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দিয়ে মান্ডালা ক্রিয়েট করা, মান্ডালা টেমপ্লেট ডিজাইন করা, মান্ডালা করা। তারপর হচ্ছে আপনার একটা ক্লক ডিজাইন করা। এটা হতে পারে নাম্বারে, হতে পারে শেপ দিয়ে সুন্দর করে একটা ক্লক ডিজাইন করে ফেলবেন। আর এই ধরনের ঝামেলা আপনার এখানে হবে না হয়তো। যদি হয় তাহলে একটা কাজ করবেন, ফার্স্টেই শুরুতেই হচ্ছে রিসেট করে নেবেন, ডকুমেন্ট সেটআপটাকে রিসেট করে নেবেন। তাহলে এই ধরনের ছোটখাটো শর্টকাট ঝামেলা যেটা অন্য টুলসের কারণে হয়ে থাকে এটা হবে না। ওকে, সবাই ট্রাই করবেন, তাহলে নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমি সলভ করে দিতে পারি। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে দুইটা করার পাশাপাশি আমি আরো 5টা বিজনেস কার্ড, আরো 5টা হচ্ছে ফ্লায়ারের লিংক দিব। যদি আপনার প্রিভিয়াস ক্লাসের গুলো বাকি থেকে থাকে আগে প্রিভিয়াস ক্লাসের গুলো করবেন, তারপর নতুন ক্লাসের গুলো করবেন। আর অবশ্যই আগে টুলস প্র্যাকটিস করবেন ইলাস্ট্রেটরের, তারপরে আপনি এগুলা করবেন। টুলস প্র্যাকটিস, মান্ডালা, তারপর গিয়ে হচ্ছে ক্লক। এগুলা করার পর যদি আপনার কাছে সময় থাকে তাহলে হচ্ছে বিজনেস কার্ড আর ফ্লায়ার করবেন, ওগুলো হচ্ছে ফটোশপে করবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকলে আমরা এখন ডিসকাস করতে